আমি তাকিয়ে যেটা দেখলাম সেদিন, সেটা আমি কোনোদিন ভুলতে পারলে হয়তো আমার পক্ষে ভালো হবে। তোমার 7.5 ফিট মতন লম্বা কেউ, একদম ব্ল্যাক, এবং তার মুখটা ছুঁচলো হয়ে এইরকম, মানে মুখের ভিতরে তুমি চোখ, নাক, স্পেসিফিক কিছু দেখতে পাচ্ছ না। আমার বিছানায় বসে আমার ছেলেদের দিকে তাকিয়ে আছে। মাসি যখন মারা যায়, মাসিকে শ্মশানে আমি শুয়ে এসেছিলাম। প্রত্যেকে একটা জিনিস অবাক হয়ে দেখে, ঠিক যে মুহূর্তে ওকে ঢোকানো হচ্ছে, ট্রেটা ঠেলা দেওয়া হবে, একটা সিরিয়াসলি এরকমটা শুনিনি আগে। যখনই গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে, পাস করে গেল। ওখান থেকে চায়ের দোকান থেকে কিছু লোক ছুটে আসলো। ছুটে আসার পর বললো যে আপনারা এখন যাবেন না। বললাম মানে? এই বিড়ালটা তখনই সেই গাড়ি ক্রস করে যখন সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়ার 99% চান্স থাকে। আমরা সবাই জানি মৃত্যু হঠাৎ করেই আসে, কিন্তু আমি যদি বলি মৃত্যুর আগেও অন্য একজন আসে। সে দাঁড়িয়ে থাকে, তাকে সবাই দেখতে পায়, কিন্তু সে নিজে কিছু বলে না, কিন্তু তার উপস্থিতি সবকিছু বলে দেয়। কৌস্তবের আড্ডার আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন প্রিয়দর্শিনী। আজকে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এমন কিছু ব্যাপার উঠে এসেছে এই পডকাস্টে, যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন, যা শুনলে আপনারা হয়তো ভয় পাবেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনিও যদি কৌস্তবের আড্ডার স্টুডিওতে এসে আমার সাথে সামনাসামনি এরকমই একটা সেট আপে আপনার নিজস্ব হরর এক্সপিরিয়েন্স বা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আর হ্যাঁ, আমরা কিন্তু কৌস্তব কুমার এই ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ শুরু করেছি। আপনারা নিচে যে জয়েন বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। মেম্বার্সদের জন্য আকর্ষণীয় কিছু পার্কস থাকবে। আমি মাসে মেম্বার্সদের সাথে একবার লাইভ সেশনে এসে কথাবার্তাও বলবো, মেম্বার্স অনলি ভিডিও থাকবে, অনেক কিছু থাকবে। তো ডেফিনেটলি কৌস্তবের আড্ডার মেম্বার হয়ে যান আর আমাদের এই প্রচেষ্টাকে সাপোর্ট করুন। আর আমি বেশ কিছু প্রোডাক্ট নিজে ইউজ করি, সেটা আমরা ভিডিওতে ট্যাগ করে দিচ্ছি, আপনারা সেই প্রোডাক্টগুলোও কিন্তু ইউজ করে দেখতে পারেন। আর হ্যাঁ, শেষে একটাই কথা বলবো, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, কোনো তন্ত্র রিলেটেড হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। যে নাম্বারটা আমি আগেই মেনশন করলাম, এই নাম্বার আপনার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো প্রিয়দর্শিনী, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো তুমি? খুব ভালো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা তোমার থেকে জানবো, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, পার্টিকুলারলি এই বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা কখনোই আমি কাউকে বলতে শুনিনি, হয়তো আমাদের দর্শক যারা রয়েছেন তারাও শোনেননি। ঘটনাগুলো এমন একটা জিনিসকে কেন্দ্র করে, যে জিনিসটা নিয়ে হয়তো ফোকলোর যেগুলো, সেগুলোতে অনেক কিছু জিনিসপত্র বর্ণনা করা রয়েছে। অনেকে এই বিষয়টা জানেন বাট ইন ডেপথে হয়তো জানেন না। একদম। আর তার থেকে বড় কথা হচ্ছে খুব ভয়ের ব্যাপারটা, ভীষণ ভয়। কারণ তুমি আমাকে একটা দুটো এক্সপিরিয়েন্স এর আগে যা শেয়ার করেছো বা কথাবার্তার মাধ্যমে যা জেনেছি, সেটা খুব প্রবলেমেটিক লেগেছে। আমি বেশি কথা বলবো না বা এই বিষয় নিয়ে আমি আর ফার্দার কোনো ডিসকাশনে যাচ্ছি না। আগে ঘটনাটা শুনবো বা ঘটনাগুলো শুনবো, দেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি ঘটেছিল, কবে থেকে ঘটেছিল, একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা ডিসকাশনটা রাখবো, ঘটনাটাকে রাখবো। কি হয়েছিল প্রিয়দর্শিনী দি, সেটা আমাকে শুরু থেকে জানাও। তোমার খুব কাছের জন, মা বাবা, এরকম যাদের ছাড়া আমাদের জীবন আমরা চলতে পারি না, এক এক সময় মনে করি আমরা, কিন্তু চলতে হয়। তুমি জানতে পারছো যে সেই রকম মানে স্থানীয় একজন লোক তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এক কথায় মৃত্যু। তুমি কিছু করতে পারছো না, তুমি জানতে পারছো, সেটা কিন্তু খুব
পেইনফুল, মৃত্যুর পূর্বাভাস। মৃত্যুর পূর্বাভাস এবং মৃত্যুর খবর যে বহন করে আনে, যে বাহক, মেসেঞ্জার অফ ডেথ। আজকে আমাদের যেটা আলোচনার বিষয়, যেটা বলতে এসেছি, এর আগে আমিও কোনো পডকাস্টে এটা নিয়ে আলোচনা করিনি। তোমার কাছে এখানে আসার আমার দ্বিতীয় দিন এটা, এবং এটা বলার জন্য আমিও খুব এক্সাইটেড, এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। একই সঙ্গে খুব কষ্টও হচ্ছে, সেই একটা অদ্ভুত ধরনের যেটা ভয়ের ফিলিং, সেই সব বিনিদ্র রাতগুলো, সেটা কিন্তু আমি মনে করতে পারছি। মানে সেখানেও যেন রিলেট করতে পারছি আমি জিনিসটা, যে আমি কি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে, ভয়াবহ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি কাটিয়েছিলাম কিছুটা সময়। এটা প্রথম হয়েছিল 2011 সালে। 2011 সালের নয়, 2012 সালে প্রথম হয়েছিল এটা। তখন আমার হাজব্যান্ড খুব অসুস্থ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়েছিল, যেটা খুব রেয়ার ইন্ডিয়াতে, আমেরিকানদের মধ্যে এটা দেখা যায়। তো সেইটা নিয়ে আমি তখন খুব ব্যস্ত, এবং আমি চেন্নাইয়ে গিয়ে অপারেশন করবো, এরকম একটা পরিস্থিতি। আর বাদ বাকি কাউকে নিয়ে ভাবার অবকাশ তখন আমার ছিল না। আমার ছোট ছেলে তখন রীতিমতো একদম মানে কাঁথায় শুয়ে থাকে, তাকে ফেলে পর্যন্ত আমি চলে গেছিলাম সেই রকম একটা সময়, সেই রকম একটা কন্ডিশনে, যখন আমার প্রত্যেকটা রাতই কেঁদে মানে কান্নাকাটি করে যেত। সেরকম একটা সকাল আমার জীবনে এসেছিল, যেটা তার আগে রাত্রি আমি ভালো করে ঘুমোইনি, আমি একটু দেরি করেই ঘুমিয়ে গেছিলাম। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার খাটের ঠিক পাশে তোমার 7.5 ফিট মতন লম্বা কেউ, একদম ব্ল্যাক একটা ওই ডাক ব্যাগ, ওই লেদারের টাইপের কোনো রেনকোট যদি কেউ পরে থাকে, এবং তার মুখটা যদি একদম ছুঁচলো হয়ে এইরকম, মানে মুখের ভিতরে তুমি চোখ, নাক, স্পেসিফিক কিছু দেখতে পাচ্ছ না, শুধুমাত্র সেই লম্বা একটা, এবং হাইটটা কিন্তু অ্যাবনর্মাল হাইট। কোনো একটা মানুষ তোমার 7.5 ফিট চট করে এসে তোমার বিছানার সামনে দাঁড়াবে না। পুরোটাই কালো কাপড়ে মোড়া, এবং পুরো তোমার দিকেই যেন তাকিয়ে আছে। কারণ ওই যে সরু চোঙার মতন যে মুখের সামনের পোর্শনটা, যেটা বললাম না লেদারের মতন একটা কালো পোশাক, সেটা কিন্তু তোমার ফেসের দিকেই মুখটা করে আছে, ওই ডিরেকশানেই আর কি আছে। তোমার পক্ষে সেটা খুব ভাবা স্বাভাবিক, তোমার দিকেই তাকিয়ে আছে। এবং প্রথম তুমি যখন ঘুম থেকে উঠে তুমি দেখবে একটা ওরকম হাইটের একটা লোক দাঁড়িয়ে আছে, তোমার প্রথম রিয়াকশানটা কী হবে? তুমি প্রচণ্ড ভয় পাবে। একদম। আমি প্রচণ্ড রকমের চিৎকার করে প্রথমে ভেবেছি অচেনা কোনো লোক হয়তো আমাকে ঢুকেছে। তারপরে যখন আমি মনে করছি যে এত লম্বা, এত একটা অদ্ভুত ধরনের ড্রেস পরে কেউ আসবে না, আমি প্রথমে কি বাবা মাকে বলি। কিন্তু তখন এই মেসেঞ্জার অফ ডেথ সম্বন্ধে আমার কোনো সম্যক ধারণাই ছিল না। আমি বহুদিন বুঝতেই পারিনি যে সেদিন আমি কি দেখলাম, আদৌ আমি কি দেখলাম। তুমি যে চিৎকার করলে, চিৎকার করার পর কি সেটা চলে গেল? একদম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল চিৎকার করার পর। হ্যাঁ, একদমই। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলাম, মাকে বললাম, বাবাকে বললাম, বাবাকে সব কথা বলতাম, বাবাকে বললাম, আমার হাজব্যান্ডকেও বললাম। কিন্তু একটা মনে কোথাও সংস্কার ঢুকে গেল যে এটা আমি কেন দেখলাম, এটা কি ছিল। কারণ আমার ঘরে যে কেউ ঢোকেই নি ওইরকম পোশাক পরে, সেই ব্যাপারে আমি একদম নিশ্চিত হলাম। কারণ আমার বাবা মা ডাইনিং রুমে বসে চা খাচ্ছেন, ঠিক আমার ঘরের বেডরুমের পাশে আর কি, বেডরুমের পাশে একদম। কটা বাজে তখন বললাম যে 7টা থেকে 7:30টার মধ্যে। আমি সারা রাত ঘুমোইনি, কেঁদেছি। হ্যালোজিনেশন তো নয়, কারণ আমি তাকিয়ে দেখেছি তাকে। এটা আমার এইটুকু কনফিডেন্স আছে, আমি যা দেখেছি তা দেখেছি। তারপরে আরও ধারণাটা আমার পক্ষে স্পষ্ট হলো ভবিষ্যতে যখন সেগুলো রিপিট হতে থাকলো। যাই হোক, সেটা দেখার পর তার 7 দিনের মধ্যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম চেন্নাই অপারেশনে। তখন মাথা থেকে অলরেডি এগুলো একদম বেরিয়ে গেছে। হঠাৎ করে আমার দিদা ছিল আমার ভীষণ কাছের, আমার গান, কবিতা, লেখাপড়া সব কিছুর আমাকে উৎসাহ দেওয়া, আমাকে ভালোবাসা, আগলে রাখা দিদার কিন্তু মৃত্যু ঘটল হঠাৎ করে, এবং সেটা ঠিক আমার হাজব্যান্ডের অপারেশনের আগের দিন। তুমি যে এনটিটি বা যাই দেখেছো তার কতদিন পর এটা 15 ডেজের আগে, 15 দিনের মাথায় দিদার মৃত্যু। হ্যাঁ 15 দিনের মাথায়।
এবং তখন আমার হাজব্যান্ড বললো যে আমি চলে যাই অপারেশন না করে, আমি রাজি হইনি। তখনও মাথায় কিন্তু আমার ওইটা ঘুরছে যে আমি এইটা দেখলাম, এটার সঙ্গে এর কোনো রিলেশন আছে কি না আদৌ। কারণ ওই চেহারাটা কিন্তু আমি ভুলতে পারিনি কৌস্তব। টেনশানে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তখন, কারণ আমার দিদার বয়স হয়েছিল, যতই আমার কাছের হোক একদিন তো তাকে ছাড়তেই হবে। কিন্তু আমার হাজব্যান্ড তখন খুবই অল্প বয়সী, তাকে নিয়ে আমার চিন্তাটা বেশি ছিল। তো অপারেশনের চিন্তায় যাই বলো না কেন, কিন্তু মাথায় কিন্তু ওটা আসতো আমি কেন দেখলাম, কাকে দেখলাম। এবং তোমাকে আমি আবারও বলছি, না বললে বুঝবে না, একদম কালো খসখসে কোনো একটা রেনকোট যদি এই রকম করে সরু চোঙার মতো মুখ থেকে হয়ে যায়, যেখানে ওই ফাঁকটুকু দিয়ে তুমি তার মুখটা দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার, ভিতরটা না ডার্ক, এবং হাইটটা কিন্তু অ্যাবনর্মাল হাইট, তোমার দিকেই সে ফেস করে তাকিয়ে আছে। অর্থাৎ আগত কিছু একটা তোমার বিপদ হতে চলেছে বলেই হয়তো তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকেই সেটা বুঝতে হবে, সেটা একটা ইন্ডিকেশন। সেইটা আমি না নিতে পারিনি, বহুদিন এটাকে নিয়ে ভেবেছি। তারপরে বেশ 3-4 বছর পরে আমার বড় ছেলে যখন একটু ম্যাচিওর হলো, ও একদিন হঠাৎ করে একটা বই নিয়ে এলো আমার সামনে, দিয়ে বললো, মা তুমি কি এই জিনিসটা দেখেছিলে? তখন আমি বললাম যে হ্যাঁ, কারণ এই গল্পটা কিন্তু ওরা বারবার শুনেছে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। তুমি যে বললে না এটা এটা নিয়ে কোনো পডকাস্ট হয়নি বা এটা নিয়ে খুব একটা আলোচিতও ব্যাপার নয়, এটা নিয়ে তখনও কিন্তু খুব একটা কেউ আমাকে বলতে পারিনি যেটা মানেটা কি ছিল। তো ও আমাকে যখন দেখালো আমি অবাক হয়ে গেলাম যে সেই জিনিসটাই আমি দেখেছি। তো শুধু একটাই পার্থক্য, মানে আমরাই জানি না, সেটা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিন্তু এটা ভীষণ বিশ্বাস করে, ওরা এটা বহুদিন ধরেই এটা বিশ্বাস করে। তাদের হাতে একটা তোমার ওই কুঠারি বা একটা কিছু একটা অস্ত্র থাকে, একটা ওয়েপন থাকে ওই লোকটা, মানে যাকে দেখে ওই মেসেঞ্জার অফ ডেথ, এটাকে মেসেঞ্জার অফ ডেথ বলা হচ্ছে, তারা যেটাকে যমদূত বলি, একদম যমদূত যেটাকে বলি। এবং তার যে বাহন সেটা কিন্তু একটা হর্সকে ধরা হয়, এবং যার ডানা থাকে, ধরে নেওয়া হয় যে ওই হর্সে করেই সেই আত্মাটাকে সে নিয়ে যাবে, যাকে সে নিতে এসেছে। আর হাতে একটা ওই কুঠার টাইপের একটা অস্ত্র থাকে। আমি যখন দেখেছিলাম, এটাই ডিফারেন্স, যে আমি কিন্তু কোনো অস্ত্র দেখিনি, আমি কোনো ঘোড়া বা কিছু এরকম যেটা দেখিনি সেটা দেখিনি। আমি শুধু মানুষটাকেই দেখেছিলাম, মানে মানুষ বলতে ওই অবয়বটাকে দেখেছিলাম, একটা অদ্ভুত ধরনের ফিগার। ইভেন তুমি যে জিনিসটা বলছো, যখন ইউরোপে আগে প্লেগ হতো বা কিছু হতো, তখন যে ডাক্তাররা যেত তাদের ট্রিট করতে, অনেকটা ওই রকম, মুখটা অনেকটা চোঙার মতো বার করা এবং পুরো ব্ল্যাক গ্লাভস পরা থাকতো, যাতে কোনো রকমের কোনো কন্টামিনেশন বা কোনো কিছু না হয়। তুমি যেটা বলছো অনেকটা সিমিলার দেখতে, কিন্তু হাইটটা অ্যাবনর্মাল। আমি আবারও বলছি, 7.5 ফিট আর 8 ফিটের মতো একটা লোক তুমি যখন তখন দেখতে পাবে না। তো সেটা তারপরে আমি একটা সত্যি ঘটনার উপর ভয়ের, যা কিছু হয় সব কিছুই আমাকে খুব টানে সত্যি ঘটনার উপর, কিন্তু যার জন্য তোমার পডকাস্ট আমি তোমাকে চেনার আগে থেকে দেখি, সামনাসামনি চেনার আগে থেকে। তো এইরকম একটা হিন্দিতে আমি দেখেছিলাম, যেখানে সেই সিরিয়ালে সত্যি ঘটনার উপর হতো, সেখানেও কিন্তু এরকম একটা দেখানো হয়েছিল। সেটা আমার ছেলে বলার কিন্তু 1-8 বছর পরে। আমরা চলে এলাম বেশ কয়েকটা বছর কিন্তু আমি এরকম কিচ্ছু আর দেখলাম না। আর ইন বিটুইন তোমার নিজের যে প্রবলেম সেগুলো চলছে, আমার নিজের যা প্রবলেম সেগুলো তো চলছেই, আমি কিছু ফিল করতে পারছি, টাচ অনুভব করতে পারছি, কিন্তু এই জিনিসটা দেখিনি বা প্রিয়জনের বিয়োগও হয়নি। শুধুমাত্র আমার ওটা দেখার পর আমার দিদা চলে গেল 2012 থেকে 2019, 7 বছর কেটে গেছে। 2019 সালে আমার মাসি খুব অসুস্থ হয়ে পড়ে, যে মাসিকে আমি যশোদা মা বলতাম। মানে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওই মাসির অবদান কিছু কম না, একদম মানে একদম আমাকে হাতে করে মানুষ করা, ভীষণ ধৈর্যশীল ছিলেন এবং আমার ছেলেদেরকেও ভীষণ ভালোবাসতেন। মাসি তখন, আমার যেহেতু মধ্যমগ্রামে ফ্ল্যাট, আমি মুর্শিদাবাদ থেকে মধ্যমগ্রামে নিয়ে আসি। বারাসাতে নারায়ণা বলে যে হসপিটালটায় ভর্তি আছে, কিডনি প্রবলেম, খুব যে কন্ডিশন ভালো তা নয়,
তুমি ধরে নিতে পারো যে তুমি মেন্টালি আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার্ড করার চেষ্টা করছো যে ইনি বেশি দিন তোমার সঙ্গে থাকবেন না, তুমি যতই চাও, তুমি যতই চেষ্টা করো। মানে তুমি এই ক্ষেত্রে তাও বলতে পারো। এইরকম একটা সময় ও বারবার আমার ছেলেদেরকে দেখতে চাইছিল, মাসি। তো আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। একদিন রাত, অনেক রাত, আমার ফ্ল্যাট থেকে নারায়ণা হসপিটালের লাইটটা দেখা যেত। তো আমি লাইটটার দিকে তাকিয়ে ভাবছি যে আমি একটাই শুধু প্রার্থনা করছি, মাসিকে যেন ফিরিয়ে নিয়ে যেতে পারি। তারপরে আমি কখন ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েছি আমি ঠিক নিজেও জানি না। আর ঠিক আমার পাশে শুয়ে আছে আমার ছোট ছেলে, তার পাশে শুয়ে আছে আমার বড় ছেলে। অনেক রাত্রি তখন, ঘড়িটা তখন মনে হয় 1:45 কি 2 পেরিয়ে গেছে। আমার একটা ভায়োলেট কালারের একটা নাইট ল্যাম্প জ্বলছিল। আমার, তুমি দেখবে তুমি যদি ঘুমিয়েও থাকো, তোমার দিকে যদি কেউ এক দৃষ্টে তাকিয়ে থাকে, তাহলে তোমার ব্রেন কিন্তু তোমাকে সিগন্যাল দেবে, তুমি তাকাবেই, তোমার ঘুম ভেঙে যাবে বা তুমি নড়াচড়া করবে, কিছু একটা তোমার অস্বস্তি হবে। আমার যেন বারবার মনে হচ্ছে যে কিছুতে একটা আমার ব্লক হচ্ছে, একটা কেউ সামনে কিছু এলে, তোমার যেমন হাওয়া, একটা এসির হাওয়া বলো, যাই বলো না কেন, কিছু একটা ব্লক থাকে, সাউন্ড একটা অদ্ভুত ধরনের কিছু একটা মনে হয় না, কেউ সামনে থাকলে ভারী কিছু একটা, এবং কোথাও একটা মনের চাপ। আমি তাকিয়ে যেটা দেখলাম সেদিন, সেটা আমি কোনোদিন ভুলতে পারলে হয়তো আমার পক্ষে ভালো হবে, পারিনি। আমি দেখলাম যে সেই যাকে আমি 2012-তে দেখেছিলাম, একটা অদ্ভুত ধরনের একটা মানে একটা ফিগার, সেই ফিগার কিন্তু দাঁড়িয়ে নেই। সেই ফিগার হাঁটু মুড়ে আমার বিছানায় বসে আমার ছেলেদের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুখটা চোঙার মতন, পুরো মুখ দেখা যাচ্ছে না, হাতেও কোনো ওয়েপন নেই, কোনো ঘোড়া বা কিছু নেই। ওই ড্রেসটাতে তার হাত পা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত নিশ্চয়ই ওই কালো ড্রেসটাই পরে আছে, কারণ যেহেতু হাঁটু মুড়ে বসে আছে, কিন্তু আমি কোনো কালো ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ভায়োলেট কালারের একটা ডিম লাইটে একটা মানুষকে দেখতে তোমার যতটা অস্পষ্ট লাগবে অদ্ভুতভাবে, সেটা কিন্তু অস্পষ্ট নয়, সে কালোটাও খুব প্রমিনেন্ট অন্ধকারেও। মানে আলো আঁধারি একটা রাত্রিবেলা যেটা আমরা ঘুমোই, কারণ কালোটা পুরো লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, হয়তো পুরোটা লাইট তো অ্যাবজর্ব করে নিচ্ছে, কারণ পুরো দেখা যাচ্ছে তাকে। গন্ধ পেতে না, কোনো পোড়া গন্ধ, এটা আমাকে কেউ জিজ্ঞেস করেছে, কোনো পোড়া গন্ধ বা কিছু। নট নেসেসারি পোড়া গন্ধ, বাট অনেক সময় এরকম টাইপের স্টাডি করতে গিয়ে বা বিভিন্ন জার্নালে পেয়েছে, এরকম যখন অ্যাক্টিভিটি ঘটে তখন খুব বাজে একটা মরা পচা বা মাংস পচা একটা গন্ধ পাওয়া যায়। সেরকম কিছু পাওনি? না, সেরকম কিছু পাইনি। আর প্রত্যেকটাই হয়েছে আমার ঘুম থেকে ভাঙার পর, এবং কিছু সেকেন্ড, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড, এই নয় যে একদম 1 সেকেন্ড, 2-3 সেকেন্ড কিন্তু আমি দেখেছি তাকে। আমি যখন দেখলাম ওই চেহারা একজন কেউ বসে আছে, প্রথমে আমি ভেবেছি কে বসে আছে, তারপরে আমি একদম চিৎকার করে উঠেছি। চিৎকার করে ওঠাতে ওরা তো কাঁদতে শুরু করে দিয়েছে, আমার ছোটো ছেলেটা ভয় পেয়ে গেছে। আমি ওদেরকে ফেলে, আমার হাজব্যান্ড পাশের রুমে ছিল, আমি হাজব্যান্ডকে কি বললাম, মাসির জন্য চেষ্টা করে কোনো লাভ নেই। আচ্ছা, মানে এটা বলতে আমার কষ্ট হলো, আমাকে বলতে হলো মাসি কিন্তু বাঁচবে না। তখন বললো না, কালকের রিপোর্টসগুলো কিন্তু সব নর্মাল ছিল, কারণ ও তো নিজেই ডাক্তার, বুঝতে পারছিল। সিটি স্ক্যান থেকে ব্রেন, মানে কোনো কিছু এমন কিছু কিন্তু অ্যাবনর্মালিটিস ধরা পড়েনি। বললাম ধরা না পড়লেও মাসি আর বাঁচবে না। তো তুমি কেন এতটা ভেঙে পড়ছো, তুমি মনে জোর রাখো। ভেঙে পড়ছি এই কারণে, কারণ 2012 সালে যে জিনিসটা দেখার পর আমার দ্বিধান চলে গেছিল, সেই জিনিসটাই আমি দেখেছি, মাসি বাঁচবে না। আর আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড বিশ্বাস করে। ও কিছুক্ষণ না বসে থাকলো চুপচাপ বিছানায়, আমিও বসে আছি। ততক্ষণে ছেলে দুটো চলে এসেছে, ওদের সামনে এই আলোচনাটা করাও যাচ্ছে না, কারণ ওরাও প্রচণ্ড ভালোবাসত মাসিকে। তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না, কোথাও নিশ্চয়ই বিশ্বাস করবে। তার পরের দিন থেকে ওর অবস্থা খারাপ হতে শুরু করলো, ডিটোরিয়েট মাসি। হ্যাঁ, রিপোর্ট নর্মাল, রিপোর্ট এমন কিছু অ্যাবনর্মাল না, কিন্তু কোনো কিছুতেই রেসপন্স করছে না। আচ্ছা,
মানে কোনো ডাক্তার ধরতেই পারছে না আসল কী প্রবলেমটা ওর হলো। কিডনি প্রবলেম তো হয়, ডায়ালিসিস হয়, ঠিক হয়ে যায়। ডায়ালিসিসে কিছু রেসপন্স করছে না, আরও খারাপ হচ্ছে, আরও ডিটোরিয়েট করছে। তখন ওখান থেকে একটু ওকে মানে ডিসচার্জ করার কথা বললো। কিছুটা দায় সারাকরি হয়তো বলেছিল, পারবে না, ওদের হাতে নেই, যে আপনারা নিয়ে যান। পেশেন্টের কোনো রকম কিছু রিপোর্টে অ্যাবনর্মাল ধরা পড়ছে না, কিন্তু পেশেন্ট কোনো রকমেও ইমপ্রুভ হচ্ছে না। ইমপ্রুভমেন্ট না হলে কি একটা হসপিটালে বদনাম হয়ে যায়, নিয়ে যান। আমরা যখন নিয়ে চলে যাই, তার 10 থেকে 12 দিনের মধ্যে আমার মাসি মারা যায়। টেকনিক্যালি 15 দিনের মধ্যে একদম, মানে আগের বারও ঠিক 15 ডেজের মধ্যে হয়েছিল, এটাও কিন্তু 15 ডেজের মধ্যেই হলো। মাসি যখন মারা গেল, তখন মাসির মারা যাওয়ার শোকটা যতটা আমার কাছে ভয়ানক ছিল, তার সমান ভয়ানক ছিল এই একটা ভয় যে তার মানে আমার ওই দেখাতে কোনো ভুল ছিল না। এক্স্যাক্টলি। এবং ওই দেখার সঙ্গে যেটা বোঝানো হচ্ছে আমাকে বারংবার, যে তোমার কোনো কাছের জনকে আমি নিতে এসেছি, সেটার মধ্যেও কোনো ভুল ছিল না। সেটা একদম। তখনও কৌস্তব আমি মনের জোর রেখে চলছিলাম। আমার দিদার ক্ষেত্রে দেখেছি বয়স হয়ে গেছিল, মাসি ছিল অসুস্থ, মেনে নিলাম, মেনে নিতে বাধ্য আমরা। কিন্তু পরের ঘটনাটা ছিল আরও সাংঘাতিক। 2019 পুজো, দুর্গা পুজো, আমার মন খুব খারাপ। হাজব্যান্ড আমাকে আবার এই মধ্যমগ্রামেই নিয়ে আসে, যে যত চেনা লোকের সঙ্গে দেখা হয় তত রাস্তায় সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল মাসির, কি করছিল। এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার ইচ্ছা করছিল না। এখানে আমাকে অনেক কম লোক চেনে, এখানে আমার পক্ষে অনেক সুবিধা, যে নিজেকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলা। কেউ জিজ্ঞেস করবে না তো আমার মাসির কী হয়েছিল, কী করে মারা গেছে কি না গেছে। কিছুটা চেনার মধ্যে অচেনা হতেই আমি এসেছিলাম। তো তখন দুর্গাপুজো চলছে, সেম জিনিস রিপিট হয়। তোমাকে আমি বলে হয়তো বোঝাতে পারলাম না, একটু এক্সপ্লেন করছি। আমি আবার সেই নাইট ল্যাম্পটাই আমার খুব পছন্দের ছিল, ভায়োলেট। কারণ আমি খুব ব্লু সহ্য করতে পারি না, রেড আমি ছোটোবেলা থেকেই সহ্য করতে পারি না। তো ভায়োলেট কালারেরই ডিম লাইট জ্বলছে, আমার 2 ছেলে ঠিক পাশাপাশি শুয়ে আছে। আচ্ছা, আমি আবার একই পজিশানে সেই ফিগারটা দেখলাম, সেই ওদের দিকে তাকিয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না, কুচকুচে কালোর মতন একটা, একটু ছাই ছাই ভাবও আছে, কারণ এখন লাইটের জন্য একটু ছাই ছাই ভাব লাগছিল কালোর সঙ্গে ওটা মিশে গিয়ে। এইরকম একটা, বললাম না, লেদার ফিনিশ টাইপের একটা, মুখ দেখা যাচ্ছে না। আবার সে হাঁটু মুড়ে বসে দেখছে। এইবার আমি ছুটে আবার আমার হাজব্যান্ডের কাছে গেলাম, কারণ 3 জনের ওই খাটে শুলে আমাদের আরেকজনের জায়গা হতো না, কারণ আমার পোষ্য আছে, আমার অনেকগুলো পেটস আছে, তাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড পাশের ঘরে শুয়ে আছে। আমি হাজব্যান্ডের কাছে কি বললাম, যে আমি কি পাগল হয়ে গেলাম, আমার কি কোনো মানে আমার কি মাথায় কোনো প্রবলেম হলো? কেন? দেখো আমি তো নিতে পারছি না, আমার মাসির মৃত্যুটা মেনে নিতে পারছি না, এখন তো আর কিছু হবে না, এইভাবে বলছি, এখন তো কিছু হবে না, এখন তো কেউ অসুস্থ না, তাহলে আমি আবার দেখলাম কেন? তাহলে কি এটা হ্যালুসিনেশন? তখন আমার হাজব্যান্ড আমাকে এতই বিশ্বাস করে যে ও কিন্তু আমাকে এটা বলতেও পারছে না যে তুমি ভুল দেখেছো, ও কিন্তু বলে না এটা, অথচ বলতেও পারছে না তুমি ঠিক দেখেছো। আরো প্যানিক বাড়বে। তো আমার তারপরের দিনই বাড়িতে ফিরে আসার কথা ছিল, তার 2 দিন পরে। কোথায়? মানে মুর্শিদাবাদে ফিরে যাওয়ার কথা ছিল। বাবাকে ফোন করলাম, বাবা বলল যে তখন সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো একটা সিনেমা ফিরে এলো, নেতাজি ফিরে এলো না কি একটা সিনেমা রিলিজ করেছিল সেই বছরে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিল একটা, কোন রকম। হ্যাঁ ওইটা পুজোর সময় রিলিজ করেছিল। হ্যাঁ সৃজিত বাবুর, হ্যাঁ একদম, প্রসেনজিৎ। হ্যাঁ, আর অনেক ক্লিপিংস, মানে অনেকগুলো দেখানো হয়েছে যেগুলো সুভাষচন্দ্র বসুর অরিজিনাল ভিডিও। গুমনাম বাবাই বোধহয় নাম ছিল, গুমনামি বাবা। অনির্বাণও অভিনয় করেছিল। হ্যাঁ অনির্বাণ অভিনয় করেছিল। প্রথমে যেটা অবিশ্বাস করছিল যে ভদ্রলোক ব্যাপারটাকে, সেটা অনির্বাণের চরিত্র। এইবার আমার না ওটা দেখার খুব ইচ্ছা ছিল, তো আমি বাবাকে বললাম যে বাবা আমার না কালকে বাড়ি যাওয়ার কথা, ওটা দেখা হয়নি। তা বাবা বললো তুই দেখে আয়, বাড়িতে আমি আছি, তুই নিশ্চিন্তে আনন্দ করে আয়।
ওটার জন্য আমার একটা দিন দেরি হয়ে গেল। কেন আমি একটা দিনের হিসাব বলছি সেটা তোমাকে আমি এক্ষুনি একটু পরেই বলবো। একটা দিনের হিসাব কেন আমি করছি। আমি বাড়িতে ফিরলাম একাদশীর দিন, এটা তুমি বলছো 2019-এর। সেবার পূর্ণিমা ওই 5 দিনের দিনই ছিল আর কি। তা পূর্ণিমার আগের দিন আমি এখনো পর্যন্ত চাঁদ, আমি খুব বৃষ্টি হয়েছিল ওই সময়টাতে, পুজোতে বৃষ্টি হয়েছিল, আর আমি তো খুব একটা ভিড়ে বেরোই না, কাজে আমার সেক্ষেত্রে আমি প্রবলেম হয় না, আমার বাড়িতেই ভালো লাগে। লক্ষ্মী পূর্ণিমার আগের দিন রাত্রে দেখবে চাঁদটা আরো সুন্দর লাগে, খুব জল জল করে, যেন মনে হয় লক্ষ্মীকে একদম ওয়েলকাম করছে। তো আমি ছাদে গিয়ে অনেকক্ষণ চাঁদ দেখলাম। দেখার পর সিঁড়ি দিয়ে যখন উঠে আসছি, বাবার সঙ্গে অনেক কথাও হলো। বাবা ছিল আমার মেরুদণ্ড, সব কিছুর একটা সাপোর্ট সিস্টেম বলতে পারো। তো বাবার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। আমি ভাবলাম আর একবার যাই বাবার সঙ্গে গল্প করতে, তারপর না কালকে করবো। সেদিন আমি ঠিক ভোর 5টা আমি স্বপ্ন দেখছি আমার বাবা মারা গেছে, স্বপ্ন দেখছি কিন্তু প্রস্তাব, এবং বাবাকে যে পজিশনে রাখা আছে, শোয়ানো রাখা আছে, যেদিকে মাথা যেদিকে পা সবগুলো যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আমার হাজব্যান্ড যেন ঢুকছে খুব হন্তদন্ত হয়ে, খুব ব্যস্ত হয়ে ঢুকছে। আমি আমার হাজব্যান্ডের কলারটা ধরে, জামাটা ধরে ঝাঁকিয়ে বলছি, তুমি যে করেই হোক বাবাকে বাঁচাও, তুমি তো জানো বাবা ছাড়া আমি থাকতে পারি না, তুমি তো জানো, তুমি বাঁচাও। আমি কিছু শুনতে চাই না, তুমি বাঁচাও। আমি ওকে প্রচণ্ড ভরসা করি ডাক্তার হিসেবে, মানুষ হিসেবেও, কিন্তু ও আমার দিকে এমন করে তাকাচ্ছে যে আর কিছু করার নেই। ঠিক এইটুকু স্বপ্নটা দেখে আমার যখন ঘুম ভাঙলো, আমি আতকে উঠেছি এবং আমার পুরো, আমি কাঁদছি, সেটা চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, এবং সেটা ভেবে একটু নিশ্চিন্ত হলাম, স্বপ্ন সত্যি তো না, সত্য সত্য। তার 4 মাস আগে 19শে জুন আমি আমার মাসিকে হারিয়েছি। আর নিতে পারবো না প্রস্তাব, আর নেওয়া পক্ষে সম্ভব না। আমি আমার হাজবেন্ডের চেম্বারে একটা কাজ করি, তো আমি যখন চলে আসছি তখন দেখছি বাবা বসে আছে সোফায়। সকাল তখন 8:30। তাই বাবাকে বললাম, বাবা তুমি আজকে বেরোলে না, তুমি তো খুব বাজার করার নেশা, বলো আজকে আমার শরীরটা একটু খারাপ। তা তুমি বলোনি তো? তা বলো না না সেরকম নয় একটু। আমি চেম্বারে গেলাম, চেম্বারে গিয়ে আমার মনে হলো আমার হাজব্যান্ডের কাছ থেকে ওষুধটা নিয়ে বাবাকে দিই, কারণ অনেকদিন শরীর খারাপ আমরা টুকটাক বলেই থাকি। মনে একটা মনে হচ্ছিল যে ওই জিনিসটা আমি কিন্তু দেখে এসেছি কলকাতা থেকে, সেই ফিগার, মানে মেসেঞ্জার অফ ডেথ। তখন কিন্তু আমার অলরেডি জানা হয়ে গেছে এটা মেসেঞ্জার অফ ডেথ, কারণ আমি বললাম আমার ছেলে আমাকে বইয়ের পাতা খুলে দেখিয়েছিল ছবি। আমি ওষুধ নিয়ে এলাম, ওষুধ দিয়ে এসে দেখলাম বাবা শুয়ে আছে। বাবাকে ওষুধ খাইয়ে দিলাম। খাওয়ানোর পর আমি আবার বললাম, বাবা আমি কাজে যাব। বাবা বলল যে আজকে আর যাস না। তার 1 ঘন্টার মধ্যে বাবা চলে গেল, এবং চলে গেল, হ্যাঁ একদম বাবা 1 ঘন্টার মধ্যে বাবার শ্বাসকষ্ট শুরু হলো। আমার হাজবেন্ডকে চেম্বার থেকে ডাকার সময়টুকু, মানে তার ঘরে আসার সময়টুকু পর্যন্ত আমি পাইনি, এবং ঠিক সেই পজিশনেই আমার বাবাকে রাখা হলো, যে পজিশনে আমি ভোর 5টার সময় স্বপ্নটা দেখেছি, যেদিকে মাথা যেদিকে পা। খুব বড় স্বপ্ন তো আমি বিশ্বাস করি তা না কোস্তাব, কিন্তু সেই স্বপ্নটা একদম সবটা লেগেছিল। আমার হাজবেন্ড ঠিক ঢুকছে ওরকম করে, ওই রকম করেই তার শার্ট ঝাঁকিয়ে বলছে, তুমি জানো না বাবা ছাড়া থাকতে পারি না, তুমি বাবাকে বাঁচাও। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, বেঁচে নেই তো, শুধুমাত্র আমাকে বোঝানোর জন্য যে কিছু করার নেই, কারণ আমি মানতে পারছি না, বাবাকে হারানোটাই মানতে পারছি না। বাবা চলে গেলেন। সেই মুহূর্তে কিন্তু আমার ওই ঘটনাটার মনে হয়নি যে আমি পুজোর সময় কিন্তু ওই জিনিসটা দেখে এসেছি, মেসেঞ্জার অফ ডেথ। যখন আমি প্রচুর স্লিপিং পিল খেয়ে ফেলেছিলাম উত্তেজনায়, নিতে পারছিলাম না কোস্তাব, আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। যখন আমার ভালো রকম সেন্স এলো, প্রথম মনেই হলো আমি কিন্তু এইবারও দেখেছি। তখন থেকে আমি বাবার জন্য যতটা কান্নাকাটি করেছি, ততটাই আমার মধ্যে প্যানিক তৈরি হয়েছিল যে আমি আবার দেখব, আবার আমার কাছের কেউ একজন হারিয়ে যাবে, আমি কিছু করতে পারবো না, কারণ এই দেখার মধ্যে কোনো লাভ নেই। তুমি যখন একটা খুব খারাপ কোনো একটা ইনসিডেন্ট বা খারাপ একটা তোমার
একটা কোনো ঘটনা তুমি আটকাতে পারছো না, তুমি প্রিভেন্ট করতে পারছো না, তুমি কোনো সলিউশন দিতে পারছো না, সেখানে তোমার ওই মৃত্যুর খবর আগাম তোমাকে বয়ে কেউ এনে দিলে তুমি কি খুশি হতে পারবে না নিশ্চিন্ত হতে পারবে? এটা একটা অভিশাপ। এটা একটা অভিশাপ। এরপরে কি হলো? এরপরে হলো কি যে যখন দেখলাম যে আমি একদম মানে 100% নিশ্চিত হয়ে গেলাম যে এই ফিগারটা দেখা মানেই হচ্ছে আমার প্রিয়জনের বিয়োগ হওয়া। আমি না রাত্রে, আমাকে যদি তুমি, আমার চরম শত্রু সেই সময় আমাকে দেখতো, সেও বোধহয় চোখের জল ফেলতো, নিজের লোক তো দূরের কথা। আমি আইপ্যাড চোখে নিয়ে শুতাম। আমি সাধারণত ব্ল্যাঙ্কেট দিয়ে কখনো মুখ ঢেকে শুতে পারি না পুরোপুরি। একটা ট্যাব পুরো চোখের সামনে নিয়ে শুতে? হ্যাঁ, মানে ব্ল্যাঙ্কেট দিয়ে চোখ ঢেকে একটা পুরো আইপ্যাডগুলো ঢেকে শুতাম, যেগুলো আমি ট্যাবলেট ভাবতাম। না আইপ্যাড মানে যেটা আই কভার করে আর কি। আচ্ছা, ওই নাইটে জার্নি করলে ফ্লাইটে দেয় এগুলো। হ্যাঁ, সেইগুলো। তারপরে আমি তার উপর দিয়ে আমি ব্ল্যাঙ্কেট দিতাম, কারণ আমার মনে হতো আমি যেই ঘুমন্ত অবস্থা থেকে তাকাবো আমি আবার দেখতে পাবো এবং আবার কেউ চলে যাবে। যারা গেছে তাদেরকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা আছে তাদের চলে যাওয়ার খবর আমি আর নিতে পারবো না, তার থেকে আমার চলে যাওয়া ভালো। তো আমি কি করতাম, এমন হয়েছিল, এমন অ্যাবনর্মাল আচরণ করতাম কৌস্তব, তখন আমি একটা মানে আমাকে তো রীতিমতো ডাক্তারের কাছে দেখাতে হয়েছিল আমাকে। আমি ঘুমিয়ে বসে থাকতাম যে ঘুমোলেই আমি দেখতে পাবো, এবং আমি দেওয়াল ঘেঁষে শুতাম, কার্টেনটা মুখের কাছে আগলে এভাবে আটকে রাখতাম হাত দিয়ে। মানে আমার মনে হতো স্পেস পেলে ওই ফিগারটা দাঁড়াতে পারবে। একটা অদ্ভুত ধরনের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছিলো যে স্পেস পেলেও দাঁড়াতে পারবে, স্পেস না পেলেও আসতে পারবে না। যদি আমি স্পেসই না দিই আমার চোখের সঙ্গে সামনে জায়গাটার, তাহলে আমি ওই রকম একটা বিভৎস এক্সপিরিয়েন্স আর করবো না। আর বিভৎস এক্সপিরিয়েন্স না করলে অ্যাটলিস্ট আমার নিজের লোকগুলো বেঁচে থাকবে। তো আমি কি করতাম, ওই চোখে কভার দিতাম, ব্ল্যাঙ্কেট কোনো রকমে ঢাকা দিয়ে শুয়ে থাকতাম চোখের উপরে। তাছাড়া কার্টেনটাকে ধরে একদম শুয়ে থাকতাম, দেওয়ালে চোখ মানে লাগিয়ে, মাথা লাগিয়ে। তাতেও ঘুমিয়ে থাকতে থাকতে চোখটা থেকে হাত সরে যেত, ব্ল্যাঙ্কেট সরে যেত। চোখটা খোলার পরে আমার হলো আজকে দেখলাম না তো, দেখবো না তো, আবার দ্বিতীয়বার ঘুমাবো, তার থেকে উঠে পড়ি। অনেক সময় আমাদের অনেক পজিটিভ ভাইবস বা পজিটিভ কথা, ঈশ্বরের আশীর্বাদ আমাদের অনেকের খুব কাছের মানুষের মুখ দিয়ে ঈশ্বর বলা করান আর কি। কারণ আমি তো সলিউশন খুঁজে পাচ্ছি না, আমাকে না ডাক্তার সলিউশন দিতে পারছে, না আমি নিজে কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, তান্ত্রিক বা জ্যোতিষী আমি খুব বেশি চিনি। তো আমাকে আমার হাজবেন্ড হঠাৎ করে বললেন যে তুমি চলো, তোমাকে তিরুপতি নিয়ে যাই, তুমি তিরুপতি মন্দিরে গেলে সুস্থ হয়ে যাবে, আমার মন বলছে। আমার তখন এমনই মনের অবস্থা, আমি তখন বললাম হ্যাঁ চলো, আমি যাই। আমার তার আগে একটা কারণে একটা মানত ছিল ওখানে চুল দিয়ে আসার, পুরো চুল দিয়ে আসার। তো আমি দেখলাম যে আমি একবারই কাজটা করে নেব। তাতে আমার বাবার মৃত্যুর 2 মাস গেছে, 1 বছর হয়নি, এসব আমি কিচ্ছু তখন মানার মতো মানসিক অবস্থা ছিল না। আমি তিরুপতি গেলাম। তিরুপতি থেকে আসার পর কৌস্তব, এটাও আমার জীবনে অস্বাভাবিক ঘটনা যে আমার সেই ভয়টাই চলে গেল। চুল দান করেছিলাম? হ্যাঁ, চুল দান করেছিলাম। এবং আমার ছেলেরা হওয়ার পর একবার অন্তত বলে, এটা আমাদের বাঙালি সংস্কারই বলো, যে সংস্কারই বলো, চুল সবটুকু কাটতে হয়, নাড়া মাথা হতে হয়। তো সেটাও আমি কোনোদিনও করিনি আমার 2 ছেলেকে, পুরো একদম 2 ছেলে এবং আমি একদম সব চুল দিয়ে এসে পুজো দিলাম ঠাকুরকে, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আমাকে এই বিপদ থেকে বাঁচাও, যে প্রত্যেকটা রাত এইভাবে আমি এক সময় তো আমি ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে কি হবে। তিরুপতি থেকে আসার পর কিন্তু এই ভয়টা আমার চলে গেল, এবং এই যে জিনিসটা, যে এই যে দেখব বা ভগবানের আশীর্বাদে আজ অবধি ওই জিনিসটা আমি আর দেখিনি। কিন্তু এছাড়া এরপরে শুরু হলো অন্যরকম এক্সপিরিয়েন্স। এর আগেও যেটা হয়েছিল একবার, যেটা আমি তোমাকে 3টে ঘটনা পরপর বলবো বলে 3টে ঘটনা পরপর বললাম। এর আগে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্লাস 5-এ পড়াকালীন।
আমি স্বপ্ন দেখেছিলাম যে দাদুকে হসপিটালাইজড করা হয়েছে। আমার দাদু জাহাজে চাকরি করতেন, রেডিও অফিসার ছিলেন শিপিং কর্পোরেশনে, এবং ডাক্তার অক্সিজেনটা বন্ধ করে বলছে সরি। এটা স্বপ্নে দেখেছিলাম ক্লাস 5-এ। তোমাকে আমি এর আগেও পডকাস্টে বলেছি ক্লাস 5 থেকে আমার যত কিন্তু অদ্ভুত ঘটনার সূত্রপাত। এবং তার 2 দিন পর দাদু পড়ে যায়, ইন্টারনাল হ্যামারেজ হয়, এবং ঠিক ওইভাবেই ডাক্তার অক্সিজেনের নল সরিয়ে পড়েছিল সরি। সেটা ছোটোবেলার ঘটনা, সেটা অতটাও মনে রাখিনি, কিন্তু হয়েছিল। আর এই 2019 পর্যন্ত যেখানে আমরা এলাম, এখানে সে থামলাম, 2019 থেকে আমি আবার শুরু করছি। এটা আমি একটা প্রসঙ্গের বাইরে কথা বললাম, প্রসঙ্গের বাইরে না, প্রসঙ্গের মধ্যেই পড়ে। মানুষ যখন মারা যায় মুস্তফ, তখন কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে অনেক রকম ইন্ডিকেশন পায়। আমার দিদান বলতেন যে কানের এই যেখানে আমরা দুল পড়ি, কানের লতি, এটা সামনের দিকে অনেকটা এগিয়ে যায়। আচ্ছা, এবং মানুষের হাঁটার একটা যে পোজ, একটা ভঙ্গিমা, যতই সে সুস্থ হোক না কেন, সে কিন্তু কিছুদিন ধরে ঝুঁকে ঝুঁকে হাঁটবে। একটা নির্দিষ্ট পোজ আমাকে দিদান দেখাতেন। এবং দিদান মারা যাওয়ার আগে 2012 সালে কিন্তু দিদানের কানের পজিশান, কানের লতির পজিশান আমি ঠিক সেরকম দেখেছিলাম। আমরা লাস্টের 2-3 দিন, তখন তো আমি চেন্নাইয়ে ছিলাম, আমার মাসির কথা শুনেছি, কোনো আয়না দেয়নি দিদানকে, কারণ দিদান বুঝতে পারতেন। আমার বাবার ক্ষেত্রে 2019-এ ঠিক একই ঘটনা দেখেছিলাম। হাঁটার যে ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। এবং তারপরে কিন্তু আমার বাবা মারা যায়। এবং যখন মানুষ মারা যায়, তুমি দেখবে তখন সে সবসময় তার পুরনো কথা বলে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, তার মনে আমরা যেমন মৃত্যু ভয়ে কাতর হই, তার মধ্যে মৃত্যু ভয়টা অনেক চলে যায়। জীবন সম্বন্ধে তার একটা ঔদাসীন্য চলে আসে। একটা অদ্ভুত ধরনের কথা বাবা মারা যাওয়ার আগে বলেছিল, অনেক তো বাঁচলাম, আবার কি। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সে চলে যাওয়ার পর তার পরিবারের কি হবে সেটা নিয়ে কিন্তু সে খুব উদ্বিগ্ন থাকে কিছুদিন ধরে। এই কতগুলো কিন্তু লক্ষণ দেখা যায়, যেটা আমি বাবার মধ্যে দেখেছিলাম। এগুলো মৃত্যুর লক্ষণ। সে কিন্তু পুরনো কথা মনে করবে স্বপ্নে, বা হঠাৎ করে তার মনে হবে তাকে যারা ছেড়ে গেছে, তার ঠাকুমা, দাদু, যারা প্রিয় হয় আর কি, বাবা মা, তাদের স্বপ্ন বেশিরভাগ আসবে। তাকে কেউ মনে হবে ডাকছে। তার ইহজগৎ সম্বন্ধে তার অনেকটা আসক্তি কমে যাবে। সে মনে করবে আমি গেলে আমার পরিবারের কি হবে, এইটার জন্য সে সিকিওর করার চেষ্টা করবে তাদের ভবিষ্যৎটাকে। তুমি দেখবে অনেকে উইল করেনি, কিন্তু উইল করে দিয়ে যায়। এটা কিন্তু হয়, এবং চেহারায় কিন্তু পার্থক্য একদমই বুঝতে পারা যায়। কারণ তার কিন্তু শরীরের অবস্থার জন্যই বলো, বা আমাদের সিক্স সেন্সই বলো না কেন, সেটা তো সেই জানে যে তার কি হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু হয়। আমার মাসির ক্ষেত্রে দেখেছি 2019-এ যখন জুন মাসে 19শে জুন মারা যায়, সেটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তখন থেকে আমাকে বলতো, দোলন জানিস তো, আমার ডাকনাম দোলন, আমাকে এটা কেউ ডাকে, আমি না বেশি দিন বাঁচবো না। আলাম কি পাগলের মতো কথা বলছিস, আমি ওকে তুই বলতাম। এরকম কথা কেউ বলতে আছে, এরকম কথা বলছিস কেন? বলতো না, আমাকে কেউ ডাকে, আমি কিন্তু বেশি দিন বাঁচবো না। এবং ও মারা গেছিল, ইংরাজি ডেট ছিল 19শে জুন, বাংলা ডেট ছিল 3রা শ্রাবণ, 3 তারিখ শ্রাবণ মাসের। ও মারা যাওয়ার আগে আমি দেখেছি অদ্ভুত কতগুলো ঘটনা। ওর সঙ্গে আমি শুয়ে থাকতাম, কোন অসুস্থ ছিল, যে কোনো সময় ওর পটি করে ফেলতো, ওকে পরিষ্কার করে দেওয়া। আমি শেষ সময়টা আমি ওর কাছে ছিলাম। ও একটা কোনো মহিলা মানে কোনো একটা বাচ্চা, মানে 15-16 বছরের মেয়েকে আমরা যেরকম বলি না, কাউকে দেখতো যে ওকে নিতে আসছে, আর তখন চিৎকার করে নালিশ করতো আমাকে, দোলন দোলন আমাকে নিতে আসছে, আমি যাবো না, ওকে বের করে দে ঘর থেকে, এরকম একটা দেখতো। আর একটা জিনিস হতো যেটা আমার মাসির সঙ্গে, সেটা হচ্ছে যে ও যেই জ্যৈষ্ঠ মাস, মানে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ, আষাঢ় শ্রাবণ, জ্যৈষ্ঠ মাস যেই পড়লো,
সরি, শ্রাবণ মাসের 3 তারিখে না, আষাঢ় মাসের 3 তারিখে মারা গেছিল। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস যেই পড়লো ও বললো আমি আর বাঁচবো না, এই জায়গায় আমার মানত আছে, তুই পুজোগুলো দিয়ে দিস। তাহলে এইগুলো কি করতো? মানুষ নিশ্চয়ই মরে যাওয়ার আগে কিছু বোঝে, কারণ তার আগে খুব পজিটিভ ছিল জীবন সম্পর্কে এবং ভীষণ বাঁচার ইচ্ছা ছিল। কিন্তু ও আমাকে পুরো বলে দিল যে এই জায়গায় আমার মানত আছে, এই পুজোটা কিন্তু অবশ্যই দিয়ে দিস। আমি তো দিতে পারলাম না, তুই দিয়ে দিস। এবং যেদিন আমি ওকে নিয়ে যাচ্ছি লাস্ট হসপিটালে, ও বারবার একটা কথা বলছিল, 3 3 3 3 3 3। মনে হচ্ছিল একটা বাচ্চার গলা দিয়েও কথা বলছে, আমি পিঠে পুলি খাবো, আমি পিঠে পুলি খাবো, আমি পিঠে পুলি খাবো। ঠিক বাচ্চারা যেমন করে বলে। আচ্ছা, আর একটা বলছিল যে ও অনেক খেলনা নিয়ে বসে থাকতো ছোটবেলায়, সেই খেলনাগুলো যে নাম ছিল, পুতুলগুলোর নাম ছিল, সেই পুতুলগুলোর নাম, তারা কোথায়, এটা নাই ভুল বকছে আমি ধরে নিলাম, কিন্তু ওই আমি পিঠে পুলি খাবো, আমি পিঠে পুলি খাবো, ওর গলাটাই নয়, ওর গলার মধ্যে দিয়ে একটা অন্য কোনো ভয়েস আসছে যেন। আর 3, আমি 3 মানেটা বুঝতে পারিনি। যেদিন মারা গেল সেদিন আমি বললাম যে আজকে কত তারিখ, নার্সকে জিজ্ঞেস করলাম। তখন আমার তারিখ মাথায় রাখার ক্ষমতা ছিল না, তা বলো 19শে জুন। বাংলা তারিখ আমরা ম্যাক্সিমাম লোক বলতে পারি না। বাড়িতে এসে কয়েকদিন পর যখন একটু নিজেকে সামলাতে পারলাম, তখন দেখলাম 3রা জ্যৈষ্ঠ, আষাঢ়, 3রা আষাঢ়। তাহলে 3টা অনেকটা বোঝা যায় যে ও হয়তো 3টা সেটাই মিন করছিল, বাংলা তারিখ যেটা। আর সবচেয়ে যে জিনিসটা শুনলে, তোমার সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে কোনোদিনই আলোচনাই হয়নি, তুমি এক্ষুনি অবাক হবে। মাসি যখন মারা যায়, মাসিকে শ্মশানে আমি শুয়ে এসেছিলাম। আচ্ছা, কিন্তু আমার দাহ করার ওই জায়গাটা, ওই প্রসেসটা দেখার ক্ষমতা আমার ছিল না। আমার বাবার কাছে কিন্তু আত্মা আসতো না আগে। আমার বাবার কাছে আত্মা আসা শুরু হয়েছিল 2012 পর থেকে। 2012-তে বাবা যখন আমার দিদার কাজ করে, শেষ কাজ, দিদার আত্মা কিন্তু বাবার কাছে আসতেন। আমার একটাই কথা মনে হয়েছিল যে ও আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমার কাজটা করা উচিত, বা আমার হাজব্যান্ড আমার হয়ে কাজটা করতে পারে। কিন্তু আমার বাবার কাছে যখন আত্মা দিদারের আসে 2012 পর থেকে, তাহলে আমার মাসির যদি শেষ কাজটা আমার বাবা করে, তাহলে হয়তো মাসিকে একটু হলেও পাবো। মানে মানুষ কি হয়, খড়কুটো ধরেও বাঁচতে চায়। মানুষ চায় যে সে চলে গেছে, তবুও তার আত্মা যদি উপস্থিতি কেউ একজন ফিল করে, তাহলেও তো জানবো যে মাসি আছে। তাই আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি মাসির শেষ কাজটা করো, আমার ক্ষমতা নেই, আমি বিধ্বস্ত, আমি এই 3 মাস আইসিইউতে দাঁড়িয়ে আমার আর ক্ষমতা নেই। সব দিক থেকে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে 3 মাস মানে আইসিইউ আর বাড়ি করা মানে বুঝতেই পারছো তুমি, আর ওইভাবে নিজের লোককে কষ্ট পাওয়া। যেটা বলছিলাম, যে পয়েন্ট থেকে আমি একটু সরে গেলাম, মাসিকে যখন ইলেকট্রিক চুল্লিতে ঢোকানো হচ্ছে, তখন শুধু আমার হাজব্যান্ড নয়, আমার বাবা নয়, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমাদের চেম্বারে যে কটা ভাই আমাদের কাজ করে, সেখানে বাবাই, ধেনু, যারা কাজ করে, বা চন্দন, বা আমাদের কাঠের মিস্ত্রি যিনি মুসলিম ছিলেন, উনি কিন্তু গেছিলেন, মানিকদা বলে, মানিক ভাই বলি, প্রত্যেকে একটা জিনিস অবাক হয়ে দেখে, একটা সবুজ আলো, ঠিক যে মুহূর্তে ওকে ঢোকানো হচ্ছে, ট্রেটা ঠেলা দেওয়া হবে, একটা সবুজ আলো শরীর থেকে বেরিয়ে যায়। সিরিয়াসলি এরকমটা শুনিনি আগে। এরকমটা তুমি কোনোদিনই শোনোনি, এবং আমিও জীবনে শুনিনি তার আগে। একটা সবুজ আলো, এবং একজন দেখেনি, সেখানে যে কজন ছিল প্রত্যেকে দেখেছে একটা আলো এমনি 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 করে কেঁপে কেঁপে চলে যাচ্ছে। আচ্ছা, সেই দিনই কিন্তু ঘটনাটা শেষ হলো না। যখন বাড়িতে এসে বলল ওরা আমাদেরকে সবাই, আমি কিছুদিন পর এক ঝাঁক জোনাকি দেখে বললাম, জোনাকি যদি এক ঝাঁক জোনাকি ও মানে ওড়ে, আলোটা দেখা যায়, তুমি কি এই আলোটা বলছো? তা আমাকে সবাই বলছে না, সে আলো নয়। মানে তুমি দেখোনি? আমি তো ছিলাম না, সবুজ আলো। আমার বাবা দাহ কার্য সম্পন্ন করার পর আমার মাসির বাড়িতে ফিরে আসে, তার কিছুদিন পর থেকে আমার বাবা
এই লাইটটার সঙ্গে একটা অদ্ভুতভাবে সম্পর্ক তৈরি হয়। হুম কারণ তার 4 মাস পর তো আমার বাবা মারা যাবে, হুম তার 4 মাস পর আমার বাবা মারা যাবে, সেটা তো তখন আমরা জানতাম না, সুস্থ সবল। বাবা দুটো জিনিস বলতেন। একটা হচ্ছে, একটা ছবি ছিল আমাদের ব্যাঙ্গালোরে, গেছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, আমার মা। এক পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে, আর এক পাশে আমার মাসি দাঁড়িয়ে আছে। আচ্ছা ওই ছবিটা নিয়ে প্রত্যেক দিন বাবা সন্ধেবেলা এরম করে, ল্যামিনেট করা ছবি কিন্তু, বসে থাকতেন। তো একদিন আমার মা জিজ্ঞেস করেছেন যে, আমি ভাবতাম বাবা দেখছে ঠিক আছে, কি দেখো তুমি এত ছবি, যে ফিরে আসবে না। আমার মা নিজের ছোট বোন, মা তো কান্নাকাটি করে অসুস্থ। তো বলতো জানো তো, আমার মাসিকে টুটা বলতেন আমার বাবা। টুটা না প্রতিবার ওই জায়গার থেকে ওর ছবিটা ওখানেই থাকে, একটা কর্নারে ও দাঁড়িয়ে আছে, একটা কর্নারে বাবা দাঁড়িয়ে আছে, মাঝখানে আমরা। ছবি ও না এসে ছবি থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ায়। বুঝলাম না। হ্যাঁ, একটা ল্যামিনেট করা ছবি, হ্যাঁ এক পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে, হুম এক পাশে আমার মাসি দাঁড়িয়ে আছে, হুম হুম মাঝখানে আমার মা, তার পাশে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে। হুম আমার বাবা ছবিটা যখনই দেখছেন, তখনই ছবিটার দিকে তাকিয়ে দেখছেন যে আমার মাসির ছবিটা মাসির জায়গাতেই থাকছে, ওখান থেকে একটা যেন কপি হয়ে মাসি যেন ছবিটা বাবার পাশে এসে দাঁড়ালো। আমি বাবাকে বলেছিলাম, এবার তুমি বুঝতে পারবে কথাটা বললে, আমি বাবাকে বলেছিলাম যে বাবা, তোমার মধ্যে চোখে জল আসে, চোখে জল থাকলে অনেক সময় আমরা অনেক জিনিস উঠে আসছে, মানে ওই 3D এফেক্টের মতন দেখি, একটা অদ্ভুত ধরনের দেখি। বাবা বলেছিল না, আমি চোখ অনেকবার মুছে দেখেছি, চোখে জল না, আমি দেখতে পাচ্ছি। আর ওই গ্রিন লাইট যেটা নিয়ে আমি তোমাকে একটু আগে বললাম, একদিন সন্ধেবেলায় আমি রান্না করছি, বাবা হঠাৎ করে ছুটে চলে এলেন, বলে আমি আর নিচে থাকতে পারছি না। তাহলে মাসির কথা মনে হচ্ছে তো, তুমি বসো, আমি গরম গরম তরকারি করছি, তোমাকে বাবা গরম গরম খেতে খুব ভালোবাসতেন, আমি তোমাকে দিই খেতে। বলো না, তার জন্য না, জানিস ওই সবুজ লাইটটা, ওই এসি চালালে তো ভেন্টিলেটারগুলো বন্ধ করে দিই আমরা, ভেন্টিলেটারের ওই দিক থেকে সবুজ লাইটটা এসে না আমাকে প্রদক্ষিণ করছে শুধু। না কোন সবুজ লাইট, তখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে ওই সবুজ লাইটটা, কারণ আমি তো ছিলাম না স্পটে, এটা চিতাতে দেখা গেছিল ঠিক ওকে দাহ করার আগে। ওই সবুজ লাইটটা আমাকে প্রদক্ষিণ করছে, দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কেন দেখলাম বলতো, কেন দেখলাম? আমি বললাম তুমি আসলে সবসময় ভাবছো বলে হয়তো দেখছো। বলো না না, আমি দেখলাম। একদিন হলো, দ্বিতীয় দিন, এটা 2 দিন হয়েছিল, আমার বাবা আমাকে বলেছিলেন যে ওই সবুজ লাইটটা ঘরের দরজা দিয়ে এসে সেমভাবে বাবাকে প্রদক্ষিণ করছে, এবং মাসি মারা যাওয়ার আগে একটা আর্তনাদ করতেন মাঝে মাঝে যন্ত্রণায়, আর বাবাকে বলতো দেবুদা, দেবনাথ নাম, দেবুদা 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 করে এমন আর্তনাদ, যে ঘরে মাসি থাকতেন সেই ঘর থেকে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, আমার বাবাই একা শুনতে পাচ্ছে। এবং তার সময় লাইটটা ঘুরছে, ঠিক লাইটটা ঘুরতে ঘুরতে যেমন একটা আওয়াজ যেমন রোটেট করে সেরকম আওয়াজটা হচ্ছে, এবং লাইটটা যখন আবার চলে গেল ঘর থেকে, আওয়াজটাও চলে গেল। তখনও কৌস্তব বুঝিনি যে এগুলো সবটুকুই আমার মাসি বোঝাচ্ছে যে আমার বাবা বেশি দিন নেই। এটা বোঝার ক্ষমতা তখন আমার ছিল না, বা হয়তো আমরা অনেক সময় বিবেককে বা আমাদের ব্রেনকে আমরা বোকা বানিয়ে রাখতে চাই, কারণ এত কঠোর একটা বাস্তব, এটা কি মেনে নেওয়া যায়, এটা কি ভাবা যায়? লাস্ট একদিন বাবা স্বপ্ন দেখলেন, আমার মাসি বলছে যে আমি এখানে থাকতে পারছি না দেবুদা, আমি থাকতে পারছি না, আমার খুব ভয় করছে, এইটুকু। তারপরে আমার বাবা মারা গেলেন। তাহলে ওই সবুজ আলোটার সঙ্গে আমার বাবাকে নিতে আসার, এই যে আমরা বলি না যে প্রিয়জন বিয়োগ হলে একটু সাবধানে 1 বছর চলাফেরা করো, সবগুলোই কিন্তু আমরা কুসংস্কারই মনে করি, যে কি 1 বছর, কি লোহা নিয়ে শোবে। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যদি কেউ কাউকে খুব ভালোবাসে, আমার বাবার প্রতি আমার মাসির ডিপেন্ডেন্সিটা বেশি ছিল আমার মানে মায়ের থেকে,
নিজের দিদির থেকে জামাইবাবুকে বেশি ডিপেন্ড করতো, কারণ আমার মাসি খুব বাচ্চা বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। ফলে আমার বাবা ছিল না, বিয়ে করেননি। আমার মাসির কাছে আমার বাবা ছিল বাবার মতন। তো ওই যে অনেক সময় কিছু আত্মা হয়, আর কৌস্তব এটা আমি বিশ্বাস করি। একজন কিছু কিছু জন বলে দেখবে যে মারা যাওয়ার পর কেউ কাউরির বন্ধু হয় না, আপনজন হয় না। এটা আমি বিশ্বাস করি না। যারা ভীষণ প্র্যাকটিক্যাল হয় জীবনে, তারা মারা যাওয়ার পরও কিন্তু সে প্র্যাকটিক্যালি ভাবে যে আমি আরেকজনকে নিয়ে গেলে সংসারের অবস্থাটা কী হবে। কারণ আমার বাবা কিন্তু কোনোদিনও আমাকে এই স্বপ্ন দেয়নি, কারণ আমার বাবা আমি ছাড়া থাকতে পারতেন না, যে তুই চলে আয়। কোনোদিনই কিন্তু আমি এই স্বপ্ন পাইনি। কিন্তু আমার মাসি আমার বাবার প্রতি প্রচণ্ড ডিপেন্ডেন্ট ছিল। সেইখান থেকেই হয়তো এটা আমার বিশ্বাস। এখানে যারা শুনছেন বা যারা দেখছেন প্রোগ্রাম, তাদেরকে আমি বিশ্বাস করতে বলছি না, কোনো কিছু প্রমোট করছি না, কিন্তু হতেই পারে এই সবুজ লাইটটা একটা ইন্ডিকেশন ছিল আমার বাবাকে নিয়ে যাওয়ার এবং মানে নিতে তুমি আসতে। বলতে চাইছো তোমার মাসির মৃত্যুর পর তোমার মাসির যিনি প্রেত বা যাই হোক, সে তোমার বাবাকে নিয়ে গেছে। হ্যাঁ, আর বাবার মৃত্যুর আগে তুমি সেই মেসেঞ্জার অফ ডেথ দেখেছি 4 মাসের মধ্যে। হোয়াট ইউ থিঙ্ক, মৃত্যুটা আসবে তার জন্য তুমি মেসেঞ্জার অফ ডেথকে দেখতে, না মেসেঞ্জার অফ ডেথ দেখা দিয়েছে বলে মৃত্যুগুলো ঘটছিল? আরেকবার বলো। মানে মেসেঞ্জার অফ ডেথ তাকে দেখার জন্য কি মৃত্যুগুলো ঘটেছে, নাকি মৃত্যুগুলো ঘটবে তার জন্য তুমি তাকে দেখছো? মৃত্যুটা ঘটবে বলেই মেসেঞ্জার অফ ডেথ দেখছি, কারণ মেসেঞ্জার অফ ডেথ মনে করে আমি কখনোই শুতাম না। আমি শুতে যাওয়ার সময় মেসেঞ্জার অফ ডেথ আমার মাথায় কোনোদিনই ছিল না, যে কদিন আমি দেখেছি। অদ্ভুতভাবে সেই চিন্তাটাই মাথা থেকে সরিয়ে ফেলতে পারতাম। তাহলে সেটা আমি অবশ্যই ওটা দেখার জন্য মৃত্যু হয়নি, বরঞ্চ মৃত্যুটা আসবে বলেই ওটা দেখেছি। বুঝতে পারছি। তুমি বলে 2019-এ তিরুপতি যাওয়ার পর পুরো জিনিসটা থিত হয়। ডিসেম্বরে ক্লাস 5-এ তুমি দাদুর মৃত্যুর ব্যাপারটা দেখো, প্রথম স্বপ্ন দেখেছিলাম। তোমার কি মনে হয় এই যে দুটোর মধ্যে কোনো কানেকশন আছে? কানেকশন বলতে ধরো যারা ফিল করতে পারে, সবাই কিন্তু ফিল করতে পারে না, সব কিছু ভাইবস নিতে পারে না। যারা ফিল করতে পারে, সেটা অ্যানিম্যাল হতে পারে, সেটা হিউম্যান হতে পারে, তাদের প্রিয়জন বিয়োগ হলে তারা কিছু না কিছু ইন্ডিকেশন পাবেই, এটা আমি বিশ্বাস করি। তুমি বললে 2019 অব্দি একটা ফেজ গেছে, 2019-এর পর আরো কিছু স্টার্ট হয়েছে। 2019-এর মধ্যেই আমি কথাগুলো বলি, 2019-এর ঘটনাগুলোই বলি, কারণ 2019-এ আমার বাবা মারা যায়। আর একটা ঘটনা আমাকে খুব অদ্ভুত মানে ভাবিয়েছিল। তুমি একটা বিশ্বাস করো নিশ্চয় যে একটা দরজা খুলে রাখলে, তুমি ধরো রাত্রিবেলা তোমার মেইন ডোরটা লাগাতে ভুলে গেলে, সেখানে তোমার কোনো একটা আত্মীয় আসতে পারে দরজা দিয়ে, তোমার শত্রুও আসতে পারে, চোরও আসতে পারে, ডাকাতও আসতে পারে। যখন একটা পোর্টাল খুলে যায়, আমার বাবার যখন এই পোর্টালটা খুলে গেল, যে 2012-তে আমার দিদার কাজ করার পর থেকে আত্মা উপস্থিতি অনুভব করতো, তার আগে কিন্তু কোনো দিনই করেনি। আমি যেমন ছোটোবেলা থেকে করি, আমার বাবা কিন্তু ছোটোবেলা থেকে করেনি। তো সেই ক্ষেত্রে বাবা কিন্তু অনেক রকম আত্মার উপস্থিতি অনুভব করতেন, বাবা যাদেরকে চেনেনি না, এরকম হতো। যেমন বাবা আমাকে এই 2019-এ মাসি মারা যাওয়ার পর আরও কয়েকটা ঘটনা ঘটেছিল। আমি যেহেতু কুকুর খুব ভালোবাসি, আমি খুব ডগ লাভার, আমি অ্যানিম্যালই খুব ভালোবাসি, তার মধ্যে কুকুর তো ভীষণ ভালোবাসি। কারণ মানুষ তো খুব বিশ্বাসঘাতকতা করে, কিন্তু কুকুর কখনো করে না। একটা কুকুরের ছবি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে গিফট করেছিল, আমি ভালোবাসি বলে। সেটা ঘরে টাঙানো ছিল, আমি বাবার ঘরে টাঙিয়েছিলাম, পরে আমার ঘরে নিয়ে যাব বলে। তো বাবা একদিন আমাকে ডাকলেন, আর আমাদের বাবার ঘরে একটা ব্লুইশ একটা লাইট জ্বলতো। এটা মৃত্যুর আগে না? না, মৃত্যুর আগে, ওই 2019-এই বলছি আমি। বাবা ডেকে বললেন যে জানিস একটা অদ্ভুত ঘটনা ঘটছে কদিন ধরে। এখন এটাও তার ইন্ডিকেশন কিনা আমার ঠিক মনে হয়নি, কারণ এটা ঠিক মৃত্যুর সঙ্গে রিলেটেড না, তবে অস্বাভাবিক কিছু দৃশ্য বাবা কিন্তু মারা যাওয়ার আগে দেখেছেন। এই কুকুরটাকে না আমি পুরো জিভটা মানে জিভ বার করে ওরা যে হাঁপায়, জিভটা তখন একটু ভিতরের দিকে ঢোকে, একটু বাইরের দিকে যায়, আমি না জিভটা পুরো নড়তে দেখি রাত্রিবেলায় একাধ দিন। এবং
ওর পজিশন চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে বাবা তুমি বোধহয় খুব আপসেট হয়ে আছো, কারণ তুমি তো আমার মাসিকে মেয়ের মতো করে মানুষ করেছিলে। তো বলো না, আমি কিন্তু দেখি, এবং আমি ভালো রকমভাবে বসে চোখে জল দিয়ে এসেছি, দেখেছি কুকুরটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। বাবা এরকম জিনিস কিন্তু মারা যাওয়ার আগে দেখতেন। আর একটা ঘটনা ঘটেছিল কৌস্তব, ওই সময়তেই বিকেলে বাবা বাড়িতে মন টিকতো না। বাবা তখন রিটায়ার করেছে। একদিন বাবা যেহেতু সেন্ট্রাল জেলে চাকরি করতেন, বাবা একদিন বললেন যে চল একটু ঘুরে আসি আমার পুরনো অফিস থেকে, আমাকে ওখানে সবাই দেখতে চাইছে। তো বিকেলে আমি, আমার ছেলে, আমার বাবা গেলাম। ফেরার পথে হঠাৎ করে একটা জায়গায় গাড়িটা আটকে গেল। অদ্ভুত একটা জায়গায় গাড়িটা আটকে গেল, যেখানে রেল গেট পড়েছে, তাই জন্যই গাড়িটা আটকে গেছে। এবং অনেকগুলো জোনাকি উঠছে। আমাদের এখন তো জোনাকি আমরা দেখতেই পাই না, সেদিন একটা সৌভাগ্য হয়েছিল, অনেক জোনাকি উঠছে, অদ্ভুত দৃশ্য, আমি মুগ্ধ হয়ে দেখছি। দেখতে দেখতে হঠাৎ করে একটা বিড়াল, যখনই গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে, পাস করে গেল। ওখান থেকে চায়ের দোকান থেকে কিছু লোক ছুটে আসলো। ছুটে আসার পর বললো যে আপনারা এখন যাবেন না। বললাম মানে? তো বললো এই বিড়ালটাকে দেখা যায় না। মানে কি? মানে হচ্ছে এই বিড়ালটা সকালবেলায় বিস্কিট খেতেও আসে না, দুধ খেতেও আসে না, মাছ খেতেও আসে না। এই বিড়ালটা তখনই সেই গাড়ি ক্রস করে যখন সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়ার 99% চান্স থাকে। তো তারপরে কি হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে প্রচণ্ড আস্তে আস্তে গাড়িটা কোনো রকমে প্রত্যেকটা মুহূর্তে ভয় করছিল, এবং মনে হচ্ছিল ট্রাকগুলো সেদিন, বাসগুলো, এটা তুমি সাইকোলজিক্যাল ব্যাপারও বলতে পারো, যেন প্রত্যেকটা বেশ সাইড দিয়ে যেতে যেতে হঠাৎ করে যেন একটু মুখটা আমাদের গাড়ির দিকে একদম চেপে দেবে। বাসের তুলনায় আমাদের গাড়িটা ছোট, একদম পিষ্ট হয়ে যাব, এইভাবে চিৎকার করতে করতে আতঙ্কিত হতে হতে, কারণ আমার কোলে বাচ্চা। সেভাবে কোনোদিন সেইভাবে সেদিন কোনো রকমও ওইভাবে বাড়ি ফিরেছিলাম। তুমি মেসেঞ্জার অফ ডেথের ব্যাপারে বলছিলে, তখন আমি তোমাকে একটা পার্টিকুলার কথা বললাম, সেটা হচ্ছে যে কোনো রকমের কোনো গন্ধ পেয়েছিলে কিনা। কারণ হয়তো খুব একটা সিমিলার নয়, বাট এরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স আমার নিজের কেসের মধ্যেও রয়েছে। খুব পিকিউলিয়ার ছিল ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে একটা কাপল, সায়ন এবং তার গার্লফ্রেন্ড, সে সাবস্ক্রাইবারই হয় দুজনে, ঠিক আছে, একসাথে আমাদের ঘটনা, আমাদের পডকাস্ট, কিউরিওফাইড সবই শুনতো তারা, এবং পার্সোনালিও এক দুবার তাদের সাথে দেখা হয়েছে। প্রথম দেখা হয়েছিল মেট্রোতে, আমি মেট্রোতে যাচ্ছিলাম, তখন তাদের সাথে দেখা হয়, তখন নাম্বার নেয় আমার থেকে, অ্যান্ড সেই থ্রুতে পরিচয়। অ্যাকশন এরিয়া 1 নিউটনের ওখানে, সেখানে থাকতো একটা আইটি কোম্পানিতে, দুজনেই জব করতো, সেম প্রজেক্ট ছিল না, বাট সেম কোম্পানি ছিল। এটা আমি বলছি তোমাকে 2025 সালের জুলাই মাসের ওই সময়টা। কেন তোমার ঘটনার সাথে কিছুটা রিলেটেড ব্যাপারটা আমি বলছি এবার। আমি ঘটনাটা পরে জানতে পেরেছি, যেভাবে আমাকে বলেছে আমি সেরকমভাবে তোমাকে জানাচ্ছি, তাহলে তুমি রিলেট করতে পারবে অনেকটা। ওরা দুজন অফিস থেকে কাজ সেদিন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে যেরকম হয় শুক্রবার রাত ছিল, কোথাও খেতে গেছিলো বা কোথাও গেছিলো, সিনেমা টিনেমা দেখে অনেকটা রাতে বাড়ি ফিরেছে। সায়ন নিজের ফ্ল্যাটটা যেটা রয়েছে অ্যাকশন এরিয়া 1-এর কাছে, সেখানে এসে উঠেছে, মানে সেখানে ফিরে গেছে, আর মেয়েটা তার নিজের বাড়িতে। সায়ন বাইরে, নর্থ বেঙ্গলের ছেলে, তো এখানে একটা ফ্ল্যাটেই থাকতো, ওই তোমার 1 আর্কের মতো একটা ফ্ল্যাটে থাকতো। ব্যাপারটা যেটা হয়েছে সেদিন, এবার কি হয়, নতুন নতুন প্রেম, দেখা করেছে, ঘুরেছে, সব কিছু করেছে, বাট স্টিল রাতে ঘুমানোর সময় কথাবার্তা বলে তারপরে ঘুমোতে যাবে, এরকম একটা ব্যাপার। এবার কি হয়েছে, কথাবার্তা বলতে বলতে হয় না যে কথা চলছে, বাট তুমি ঘুমিয়ে পড়েছো। ওদের দুজনের ক্ষেত্রেও সিমিলার ব্যাপারটা ঘটেছে। একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সাডেনলি একটা চিৎকার শুনেছে মেয়েটার তরফ থেকে, অর্থাৎ সায়নের দিক থেকে চিৎকারটা এসছে। অ্যান্ড চিৎকার করার সময় মানে হয় না যে মুখ দিয়ে একটা গ্যাগলিং টাইপের একটা সাউন্ড আসে, ঠিক আছে, গোঙাচ্ছে, আতঙ্কিত না বাট গোঙাচ্ছে, মানে অনেক সময় এই জিনিসটা হয় কারেন্টে শক খেলেও। ও আচ্ছা, এরকম হয়েছে। এবার মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, বেশ অনেকক্ষণ পরে সাড়া দিয়েছে।
হ্যাঁ বল, এরকম করে বেশ কিছুক্ষণ পরে সাড়া দিয়েছে। নর্মাল ভাবে? নর্মাল না, আতঙ্কিত ছিল ব্যাপারটা। তারপরে ও যে ব্যাপারটা ওই মেয়েটাকে বলেছিল, আমার কাছে সেই রাতেই মেয়েটা আমাকে ফোন করে। ব্যাপারটা কি হয়েছে, ও ঘুমোতে গেছে, ঘুমিয়ে পড়েছে, কথা বলতে বলতে কিছু একটা মানে ওর না দমটা আটকে আসছিল, মনে হচ্ছিল বুকের ওপরে কেউ চেপে বসে রয়েছে এবং মুখের ওপরে কেউ নিঃশ্বাস ফেলছে, এরকম টাইপের একটা অনুভূতি ওর হয়েছে। ফ্ল্যাটটাতে প্রিভিয়াস 6 মাস ধরেও রয়েছে, সেরকম কোনো প্রবলেম হয়নি, বাট সেই রাতে স্টার্টেড। ওর মনে হচ্ছে যখন নিঃশ্বাসটা পড়ছে না, ঠিক আছে, তুমি যদি খুব বাজে রকমভাবে পেঁয়াজ রসুন মাংস পচা একটা গন্ধ, ঠিক আছে, পুরো জিনিসটা একটা ভাবকা মারছে, গোঙাচ্ছে করছে, বাট উঠতে পারছে না, কাইন্ড অফ আ স্লিপ প্যারালিসিস। আর বা কান থেকে একটু নিচে চোয়াল এবং গলার যে পোর্শনটা রয়েছে ওই পোর্শনে ভীষণ জ্বলছে। এবার যেহেতু উঠতে পারছে না, সব কিছু চোখটা খুলে ফেলেছে, ও ওর পেরিফেরাল ভিশনে দেখছে, সাইডের পোর্শনে দেখছে যে কিছু একটা কালো ধোঁয়ার মতো, মানে জমাট অন্ধকার টাইপের কিছু একটা ও দেখতে পেয়েছে। তুমি যেরকম ফিগার বর্ণনা করলে সেরকমটা নয়, কান নেই, মুখ নেই, চোখ নেই, বাট একটা মাথার মতো একটা আকৃতি, অ্যান্ড বাকি পোর্শনটা ধোঁয়ার মতো। কীরকম ধোঁয়ার মতো, আমরা যখন আমাকে ডেসক্রাইব করেছিল, আমরা ধরো পুরোনো যে গাড়িগুলো হয় না, গাড়িগুলোর এক্সস্ট নোট দিয়ে কিছু কালো ধোঁয়া বেরোয়, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওরকম টাইপের ধোঁয়ার মতো দেখতে পাচ্ছে। অ্যান্ড প্রচণ্ড একটা ভয় ওর মধ্যে কাজ করছে। পলিউশন চেক না করলে যেরকম ধরনের কালো ধোঁয়া বেরোয়, কালো ধোঁয়া বেরোয় সেরকম টাইপের ধোঁয়াটা, মানে বডিটা এরকম বেশ অনেকক্ষণ ধরে তোড়পেছে, ঠিক আছে। অ্যান্ড মেয়েটাও চিল্লামিল্লি করছে, কি হয়েছে বল, আমি আসছি, এই সেই হ্যানত্যান এরকম টাইপের ব্যাপার হয়েছে। কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছে, তার মধ্যে ওই একটা ভাবকা গন্ধটাও পাচ্ছে, বাজে পচা একটা গন্ধও পাচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ কেটেছে, কাটার পরে সাডেনলি সব কিছু রিমুভ হয়ে গেছে। উঠে বসেছে, উঠে বসার পরে কি করছে, ফার্স্টে অনেকটা জল খেয়েছে। জল টল খাওয়ার পর মানে ফোনে ওর গার্লফ্রেন্ডকে বলছে এই ব্যাপার হয়েছে। ওর গার্লফ্রেন্ড সেই সময় আমাকে ফোন করেছিল, ওই রাতেই আমাকে জানিয়েছে। এবার আমি রাত জেগে থাকি অনেকক্ষণ, প্রায় 4টে, 4:30, 5টা অব্দি জেগে থাকি, আমাকে ওই সময় ফোন করেছে। আমি ওকে বেসিক কিছু জিনিসপত্র বলেছিলাম যে এই জিনিসপত্রগুলো করো, ঠিক আছে, ছেলেটাকে বলেছি কনফারেন্স কলে এই জিনিসপত্রগুলো করো। এবার অবভিয়াসলি ও তো থাকতে পারছে না, ভয় পাচ্ছে প্রচণ্ড। এবার মেয়েটাও যে ওরকমভাবে মানে রাতে গিয়ে ওর কাছে থাকবে, ওটাও একটু প্রবলেম্যাটিক। গিয়ে চলে এলো ওটা আলাদা, বাট গিয়ে যে থেকে যাবে ওটা একটু প্রবলেম্যাটিক, বুঝতেই পারছো কেন। এটা ফার্স্টের দিন গেল। সেকেন্ডের দিন ব্যাপারটা আরও বাড়াবাড়ি হলো। সেকেন্ডের দিন আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে গেছে। থার্ড যে শুক্রবার, ফার্স্ট শুক্রবার আমি বললাম, থার্ড যে শুক্রবার আবার সিমিলার টাইপের জিনিসপত্র ওর মনে হয়েছে। সেদিন কলে ফলে ছিল না, সেদিন নর্মালি শুয়েছে। ওর একটা জিনিস বারবার ফিল হচ্ছে, ঠিক আছে, ওর বুকটা চেপে রয়েছে। অ্যান্ড হয় না, তুমি যদি পা দিয়ে প্রত্যেকটা জায়গা মারাও কোমর অবধি, যেরকম সেন্সেশন, প্রেশার, মানে একটা জায়গায় আছে, তারপর আবার একটা জায়গায়, তারপর আবার একটা জায়গায়, এরকম ভাবে যেটুকু ডিসটেন্স দরকার একটা স্টেপিং থেকে একটা স্টেপিং। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওর পিঠে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল, যেটা আমাকে বললো পরে হসপিটাল থেকে ফেরার পর। বেড সোর হয়ে গেলে অনেকটা যেরকম টাইপের সেন্সেশন, সেরকম টাইপের ব্যাপার, মনে হচ্ছে বিছানার ভেতরে ঢুকে যাচ্ছে, আর ওই নোংরা গন্ধটা পাচ্ছে। ফ্ল্যাটটাতে অ্যাজ সাচ কিন্তু কোনো 6 মাস ধরে রয়েছে। ওই একটা দিন শুরু হলো, তারপর আর একটা দিন এরকম। আর যেটা মেন ব্যাপার, ওরকম যখন দেখছে, এরকম যখন হচ্ছে ওর সাথে, ও দেখছে ওর বিছানার কোনাকুনি যে পায়াটা রয়েছে, ওখানে ওরকম টাইপের যে জিনিসটাকে আগে কোনায় দেখেছিল পেরিফেরাল ভিশনে, কালো অবয়বটা, সে দাঁড়িয়ে রয়েছে। তার একদম ওই খাটের যে পায়া, বাঁ পায়াটার সামনে দাঁড়িয়ে রয়েছে। সামনে একটা আলমারি ছিল, সেই আলমারির মধ্যে একটা আয়না ছিল, সেই আয়নাটার দিকে তাকাচ্ছে, ওই ছায়াটার দিকে তাকাচ্ছে। মানে তখন ও মানে লিটারালি দেখতে পাচ্ছে যে মানে ওর হাত দুটোকে না ক্রুসিফাই যখন করা হয়েছিল, মানে এরকম ভাবে যেন কেউ করে মানে উঠতে পারছে না কোনোভাবে। এই পুরো ব্যাপারটা
চলার পরে কি হয়েছে, ও এইটার থেকে আবার রিলিজ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ এরকম সেন্সেশন হচ্ছে, আবার রিলিজ হয়ে গেছে। ও সঙ্গে সঙ্গে মানে ওর মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। ওর গার্লফ্রেন্ডকে ফোন করে বলেছে খুব প্রবলেম হচ্ছে, তুই তোর বাবা মাকে নিয়ে যদি পারিস বাড়িতে আয়, ঠিক আছে। চাবিতে লকের সিস্টেম, একটা চাবি মেয়েটার কাছেও থাকতো। এটা বলে ফোনটা কেটে দিয়েছে। মেয়েটা ওই রাতে গেছে ছেলেটার বাড়িতে, ঠিক আছে। কলিং বেল বেজেছে, সারা পাইনি। চাবিটা যেটা ছিল চাবিটা দিয়ে খুলে ঢুকেছে, ওকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করেছে। হসপিটালের নাম আমি বলছি না সঙ্গত কারণে। ওখানে দেখা যাচ্ছে সিভিয়ার অ্যাংজাইটির অ্যাটাক বলেছে ডক্টর, অক্সিজেন ডেফিসিয়েন্সি বলেছে, অ্যান্ড প্যানিক অ্যাটাক, ঠিক আছে। এই ব্যাপার স্যাপারগুলো ঘটেছে। বাট পিকিউলিয়ার ব্যাপার একটা যেটা, সেটা হচ্ছে যে ছেলেটার পিঠে 3টে নোকের আঁচড় ছিল। বলছিলাম বেড সোর, মনে হচ্ছে বেডের মধ্যে যন্ত্রণা প্রচন্ড। হ্যাঁ, অ্যান্ড যে টি শার্ট পরেছিল, ঠিক আছে, সেই টি শার্টের মধ্যেও রক্তের ছাপ লেগে। ফার্স্টের দিন বলছিলাম না, বাঁ ঘাড়ের এই যে জায়গাটা, গলার এই জায়গাটা, জ্বলে যাচ্ছে। ওই জায়গাটাতেও কিন্তু আঁচড় ছিল ফার্স্টের। তো এইসব ব্যাপার স্যাপার হয়েছে, সুস্থ স্বাভাবিক হয়েছে, ফ্ল্যাটটাতে যায়নি, গার্লফ্রেন্ডের বাড়িতেই ছিল, ঠিক আছে। গার্লফ্রেন্ডের মা বাবা কোথায় যাবে, বা ওদের বিয়ে হয়ে গেছে এখন যদিও। এবার আমাকে এই ব্যাপারটা তারপরে বলেছে। ফার্স্টার নাইটে হয়েছে, থার্ড নাইটে মানে থার্ড সপ্তাহের যে নাইট, শুক্রবার রাতে এই পুরো ব্যাপারটা ঘটার পরে শনিবার দিন আমাকে জানে যে আমি হসপিটালে দেখা ফেকাও করতে গেছিলাম। 1-1.5 সপ্তাহ গার্লফ্রেন্ডের বাড়িতে থাকে সে। এবার আমাকে বলে, দেখো দাদা এরকম টাইপের প্রবলেম হচ্ছে, একবার গিয়ে দেখো ওখানে কিছু প্রবলেম আছে কি নেই। আমি ওখানে গেছি। এবার আমি জানি না কেন, ঠিক আছে, প্রচণ্ড ভাইবটা আমার ভারী লাগলো ওখানে। হ্যাঁ, আমি কিছু রেমেডিয়াল মেজার্স যা হয় আমি ওই পুরো জিনিসটা আমি করে দিয়ে এসেছিলাম। বাট এখানে পিকিউলিয়ার ব্যাপার একটা, সেটা হচ্ছে যে হুট করে কেন ব্যাপারটা স্টার্ট হলো, বা কেন ওর সাথে এই পুরো ব্যাপারটা ঘটলো। স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে, অন্য কোথাও ভুলভাল জায়গায় গেছিলো কিনা, কিছু মারিয়েছে কিনা, এগুলো না, এগুলো হয়নি। বাট সাডেনলি ওর সাথে এই জিনিসটা শুরু হয়। মানে এই যে পুরো ব্যাপারটা ঘটেছে, 1 সপ্তাহ কেটে গেছে, তারপর তো বাড়িতে ফিরলো 9 দিনের মাথায়। মানে আমি যেদিন গেছি শনিবার দিন ছিল, সোমবার দিন ও ছেলেটা জানতে পারছে যে ওর মা মারা গেছে। মা, ছেলেটা নিজের মা মারা গেছে। আমি লেটসে রেমেডিয়াল মেজার্স দিয়েছি বা যাই দিয়েছি ওই পার্টিকুলার জায়গাটার জন্য, জায়গাটা ঠিক হয়ে গেছে। বাট পরে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম পুরো জিনিসটাই করে, আমি তো নর্মালি দেখতে গেছিলাম, এটা ফ্ল্যাটটার কোনো প্রবলেম ছিল না। মায়ের মৃত্যুর আগে পুরো ব্যাপারটা তোমার ক্ষেত্রে কি ছিল, তোমার ক্ষেত্রে হার্মফুল ছিল না জিনিসটা, না, বাট এখানে এই জিনিসটা হার্মফুল হয়ে উঠেছিল। কারণ শরীরের আঘাতের একটা। এবার এটা হতে পারে যে ছেলেটার ওপরে কেউ কিছু করেছিল, ছেলেটাকে কিছু করতে পারেনি, ঠিক আছে, তাই জন্য খুব ভালোবাসার মানুষ কিন্তু অনেক সময় তার বিপদ টেনে নেয়। এক্স্যাক্টলি। হয়তো এবার তুমি ইনিশিয়াল বেসে তো বুঝতে পারবে না কি হয়েছে ওর বা না উপর কিছু হয়েছে। অ্যাপ্লাই করতে গেছে, ওর মা তো ওর কাছে ভীষণ প্রিয়, ওর মায়ের উপর দিয়ে সেটা হয়ে গেছে, সেটাও হতে পারতো। একদম তাই। এটা সবটাই আমাদের আন্দাজের উপর, মানে আমরা Assumption. কিছুটাই বলতে পারি না। কিছু কিছু ব্যাপার থাকে না যেগুলো নিয়ে খুব একটা কথাবার্তা বলতে ইচ্ছা করে না। বাট ছেলেটা হয়তো বেঁচে গেল, বাট ছেলেটার মা চলে গেল। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেছে, মানে আমি তো মেসেঞ্জার অফ ডেথ দেখেছিলাম দিদানের বেলায় 2012-তে, দিদার বেলায়। তার 1 মাসের আগে আমি একটা জিনিস দেখেছিলাম, মানে 1 মাস, প্রায় 1 মাস, পুরোটা 1 মাসও নয়। এটা বলার পর আমার মনে পড়ে গেল তুমি যখন বলছো। আমি বাচ্চা ছোট বলে আমার ঘুমের কোনো রকম ফিক্সড টাইম ছিল না, ছোট ছেলেটা খুব ছোট ছিল তখন। তো একদিন বিকেলবেলা যখন আমি শুয়ে পড়লাম, যার জন্য আমি এখনও বিকেলে ঘুম পেলে আমি কিছু একটা লাইট অন করে ঘুমোই। তারপর থেকে একটা আলো আধারি পরিবেশ হয় না কোথাও, যে পর্দাগুলো নড়ছে, একটা আলো আধারি কাঁপা কাঁপা, অদ্ভুতভাবে ওই বুকে প্রেশার যেটা বললো ওটা শুনে আমার মনে পড়ে গেছে।
বুকে অদ্ভুতভাবে একটা প্রেশার অনুভব করি। আমি তো অনেকবার নিজের শরীরের উপর অনেকের উপস্থিতি অনুভব করেছি এবং সেটা আমি বলেছি তোমাকে মেল পার্সন। হুম এই বেলায় মানে মার্চ মাসে আমার দিদা মারা গেছে এপ্রিল মাসে, হুম সেই দিন বিকেলবেলায় আমি অদ্ভুতভাবে মানে তাকাতে পারছি অল্প, হাত পা তো নাড়াতে পারছি না, মনে হচ্ছে হাত পা কেউ আমাকে বেঁধে রেখেছে, একদম টাইট করে ধরে রেখেছে। একদম মাংসর লেশ মাত্র শরীরে নেই, অথচ একেবারেই যে কঙ্কাল তা নয়, কিন্তু হুম সেরম ধরে কোনো একটা মহিলা হুম হুম যেন আমার বুকে বসে আমার গলাটা টিপে ধরছে, আর আমি দম বন্ধ পুরো শেষ হয়ে আসছি। আমার মনে হচ্ছে আমি আমি পারলাম না লড়তে, উঠতে পারছি না, ছাড়াতে পারছি না। এবং একটা অদ্ভুত জিনিস তার আমি দেখেছিলাম, তার মধ্যে লাল পাড় শাড়ি। এটার এক্সপ্লেনেশন আমি তোমাকে মানে এটার কোনো আমি দিতে পারবো না। হুম হুম। এবং ছালের শাড়ি পরতো না আগেকার দিনে ঠাকুমারা, আচ্ছা। বিয়ের পুজোর সময় একটা পুজোর শাড়ি থাকতো, ছালের শাড়ি বলো ওটাকে, লাল পাড় শাড়ি। তার আঁচলটা, এটা অনেকটা সিনেমাটিক মতো মনে হলো, জিনিসটা আমি দেখেছি। হুম। আঁচলটা এইভাবে লুটিয়ে তোমার যেন বিছানা ছাড়িয়ে মাটির দিকে পড়ে আছে, ওই অবস্থায় বিভৎস মুখ করে, বিভৎস দেখতে সেই মহিলাকে। তার দাঁতের যে সাইজ যেন বেরিয়ে আসছে দাঁতগুলো, অথচ খুব একেবারে স্কেলিটান তা নয়, কিন্তু হুম হুম। সে আমার গলা টিপে ধরছে এবং সেখান থেকে কোনো রকমে আমি ছাড়িয়ে কিন্তু নিজেকে উঠি। তো তারপরেও তার 1 মাসের মধ্যে আমার দিদা মারা গেছিল। কিছু থাকে ইন্ডিকেশন। এখানে ব্যাপারটা কি বলো তো, আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম, মানে আমার কেসের ক্ষেত্রে যদি বলি, আমি রেমেডিয়াল মেজার্স দিয়েছিলাম, এটা বললাম না, আমি কিন্তু মানে একটা জিনিস দিয়েছিলাম ধারণ করতে বা কিছু। আমি ছেলেটাকেও পড়তে বলেছিলাম, এবং তুমি যে বললে না যে প্রিয় মানুষ টেনে নেয় এই ব্যাপারগুলো, আমি এমন জিনিস দিয়েছিলাম যেটা ওর বাবা মার কাছে কোরিয়ার করে দিত। তো আমি জিনিসপত্র ওকে দিয়ে আমি বলেছিলাম দেরি করবে না, ঠিক আছে, ট্রাই করো, আজকেই যাও, জিনিসপত্রগুলো কোরিয়ার করে দাও, অ্যাটলিস্ট কালকের মধ্যে পৌঁছে যায় যাতে। এবার যাই না স্যাটারডে সানডে, কারণ এরকম টাইপের একটা থিঙ্কিং আমার মধ্যে এসেছিল যে ওর যদি কিছু না হয়, ওর ফ্যামিলির কাউরি এটা খারাপ কিছু হতে পারে, এই জিনিসটা মাথায় রেখে চলতে হয়। ওরা বলেছিল ঠিক আছে দাদা করে দেবো। এবার আমি জানি না স্যাটারডে সানডের জন্য করতে পারেনি না, একটু দায় সারা ভাবে ব্যাপারটা নিয়েছিল, সিরিয়াসলি ভাবে হয়তো জিনিসটা পেয়ে গেলে হয়তো এরকম ভাবে। আর কিভাবে মারা গেছিল জানো, মানে খুব পিকিউলিয়ার। ওদের বেশ বড় বাড়ি ওখানে, আগেকার দিনের কাঁসার যে কলসিগুলো হয় না, পুজোর কোনো একটা কাজের জন্য, সোমবার ছিল হয়তো মহাদেবের মাথায় জল ঢালা কিছু একটা হবে, কাঁসার কলসি মানে হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, সামওয়াট শাড়িটা পায়ে ফেসে গেছিল না কি হয়েছিল, সিঁড়ি থেকে পড়ে যান এবং মাথায় বিভৎস রকমের, মানে এরকমটা হয় না কিন্তু, বাট আমাকে বলছে মাথাটা না মানে পুরো ফাঁক হয়ে গেছিল, মানে পড়ে গিয়ে এত জোরে ইম্প্যাক্ট হয়েছিল পুরো ব্যাপারটার। একতলা থেকে নামছে গ্রাউন্ড ফ্লোরে, মাঝখানের যে পোর্শনটা, একটা তো সিঁড়ির পরে একটা দাঁড়াবার পোর্শন, তারপর আবার সিঁড়ি, ওই দাঁড়াবার পোর্শনটা থেকে পড়েছে, মানে যে একদম 3 তলা থেকে নিচে পড়েছে ওরকম না, জাস্ট একটা হাফ ফ্লোর। এই প্রসঙ্গে আর একটা মনে পড়ে গেল, কথায় মনে পড়ে যায় আমার একটা জিনিস। দেখো, একটা বাচ্চা তার মন্ত্র সম্বন্ধে কী বা ধারণা থাকতে পারে? তো আমার দিদা যখন খুব ছোট, এটা শুনেছি আমি, তখন আমার দিদার মায়ের ভীষণ অসুখ হয় এবং দিদার স্বপ্ন পায় যে বটুক ভৈরবের মন্ত্র তোমার বাবাকে মাথার কাছে বসে পাঠ করতে বলো। তখন চিকিৎসা অতটা উন্নত হয়নি, সেটা তুমি বুঝতেই পারছো। এবং যখন বলে, আমার দিদা যখন জেগে বলে, তখন ম্যাক্সিমাম পুরোহিতই কিন্তু বটুক ভৈরবের মন্ত্র কি সেটা কিন্তু বুঝতে পারে না। আর অনেকে আবার বাচ্চা মনে করে কি না কি শুনেছে। একজন বুঝতে পেরেছিল, এবং আমার দিদার যে বাবা, সে খুব বিশ্বাস করে মন্ত্রটা কিন্তু মাথার কাছে প্রতিদিন পাঠ করতেন। মানে যেভাবে ওই বাচ্চা মেয়েটি বলছে তার বাবাকে, কারণ একটা বাচ্চার পক্ষে এইরকম একটা খটোমটো একটা মন্ত্র নাম উচ্চারণ করা জানবে কি করে? কিছু না থাকলে মানুষ কি করে জানবে? এবং তারপরে কিন্তু যেখানে কোনো ওষুধে কাজ করছিল না, কোনো আয়ুর্বেদিক বা কোনো অ্যালোপ্যাথিক বা কোনো কিছুতে কাজ করছিল না, হসপিটাল বাড়ি করেও কাজ করছিল না, ওই মন্ত্র পাঠের 1 মাস বা 40 দিন বা 45 দিনের পরে, মানে 1.5 মাসে মাথায় একদম সুস্থ হয়ে যায় আমার দিদার মা।
এবং দিদাকে যখন তার মা কোনো কারণে বকতেন, দিদা নাকি বলতেন ছোটবেলায়, তুমি কিন্তু আমার জন্যই বেঁচে গেছো, এটা মনে রাখো। তো এই মানে কথার ছলে এটা মনে পড়ে গেল। এইসবগুলো আমাদের মানে এক্সপ্লেনেশনের বাইরে। পডকাস্টটা খুব অন্য ধরনের ছিল। আজকের এই পডকাস্টটা একটু অন্য মাত্রাতেই চলে গেছে, আমি যেটা বুঝতে পারছি। কারণ এরকম টাইপের অনেক জিনিস মানুষের লাইফে থাকে যেগুলো নিয়ে তারা সম্মুখে হয়তো খুব একটা আলোচনা করতে চান না বা করেন না। প্রিয়দর্শিনীদের সাথে আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনারা কি প্রিয়দর্শিনীর দিকে আবার চান কৌশলের আড্ডাতে, সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার স্টুডিওতে এসে এরকমভাবেই ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।